আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সময় দূরত্ব গতিবেগের 2 নম্বর ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। 16 নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করব আজকের ক্লাস। 16 নম্বর প্রশ্ন বলছে যে একটা গাড়ি ঘন্টায় 25 মাইল বেগে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রওনা হয়। ঢাকা থেকে যাচ্ছে চট্টগ্রামের দিকে, আর একটা গাড়ি ঘন্টায় 15 মাইল বেগে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে রওনা হয়, মানে ক্রস বিপরীত দিক থেকে আসতেছে। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 200 মাইল হলে গাড়ি দুটি কতক্ষণ পর মুখোমুখি হবে? তো আমরা জানি বিপরীত দিক থেকে আসলে গতিবেগ দুটা। 16 বলছে একটা গাড়ি ঘন্টায় 25 মাইল বেগে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রওনা হলো। আচ্ছা, এই অঙ্কটার রিলেটিভ স্পিডটা হচ্ছে কি যে 25 প্লাস 15 সমান সমান হচ্ছে 40। আমরা ট্রেনের অধ্যায় এগুলো শিখছি, তো ট্রেনের অধ্যায় থেকে এটা বেশি সহজ। তাহলে 40, তাহলে সময় লাগবে কত? এই যে টোটাল পথ হচ্ছে 240 মাইল বেগে গেলে লাগবে 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টায় হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। যদি প্র্যাকটিক্যালি বুঝতে চান, আপনারা নৌকা ট্রেনের অঙ্কগুলো দেখলে বুঝতে পারবেন। এই রাস্তাটার এক পাশ থেকে যাচ্ছে একজন 25 কিলোমিটার মাইল বেগে, আর একজন আসতেছে 15 মাইল বেগে, তাহলে দুইটা মিলে গতিবেগ হচ্ছে 40 মাইল। তাহলে 40 দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসবে। ওকে, 17 নম্বর কি বলছে? ঘন্টায় 4 কিলোমিটার বেগে চললে কোন স্থানে পৌঁছতে যে সময় লাগে ঘন্টায় 5 কিলোমিটার বেগে চললে তার থেকে আধা ঘন্টা সময় কম লাগে। স্থানটির দূরত্ব কত? তাহলে এখানে স্থানটির দূরত্ব কত? তাহলে দেখেন, একবার যাচ্ছে 4 কিলোমিটার বেগে, আরেকবার যাচ্ছে 5 কিলোমিটার বেগে। তাহলে গতিবেগ যখন বাড়ায় দিবে তখন সময় তো অবশ্যই আগের থেকে কম লাগবে। এখানে কতটুকু কম লাগছে? আধা ঘন্টা কম লাগছে। তাহলে ধরি, আচ্ছা সবার আগে খেয়াল করেন এই প্রশ্নতে কেন ধরাধরির খেলা খেলতে হবে, ঠিক আছে? কারণটা হচ্ছে যে এইখানে আমরা দেখতেছি যে আধা ঘন্টা যে ডিফারেন্স, এটা হচ্ছে এই সমান সমানের এই পাশে আধা ঘন্টা, এইটার নাম হচ্ছে বেশি সময় মাইনাস কম সময়, ঠিক আছে? বেশি সময় মাইনাস কম সময়, এই দুই সময়ের ডিফারেন্স হচ্ছে আধা ঘন্টা। তাহলে আমরা যদি ধরি সময় বাইর করার সিস্টেম কি, আমাদের আছে গতিবেগ। তাহলে গতিবেগের সাথে কি করলে সময় আসে? দূরত্বকে ধরলে। তাছাড়া এই প্রশ্নেই বলা আছে স্থানটির দূরত্ব কত। তাহলে ধরি দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এক্স এর সাথে এই 4-এর হিসাব করলে দূরত্ব বাই গতিবেগ ইকুয়াল টু সময়। এটা কিন্তু বেসিক সূত্র, প্রথম দিনের প্রথম ক্লাসে বলছি। তো এখন কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো? দেখেন 4 কিলোমিটার যখন গতিবেগ কম ছিল তখনই সময়টা বেশি লাগছে, আর যখন গতিবেগটা বাড়ায় দেওয়া হয়েছে, পাস করা হয়েছে, তখন সময় কম লাগছে। এইটা ইকুয়াল টু হচ্ছে হাফ। তাহলে বা 4 আর 5-এর লসাগু হচ্ছে 20, 5x মাইনাস 4x সমান সমান হাফ। 2 দিয়ে 20 কে কাটলে 10, 5 থেকে 4 বাদ দিলে x, আর গুণ করলে x এর মানটা হচ্ছে 10। তাহলে এই 10ই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে খ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এখন এই প্রশ্নগুলা মুখে মুখে করার একটা টেকনিক আছে, তবে এই সমীকরণটা বুঝছেন কিনা এটা বলেন। এটা হচ্ছে যে যখন কম গতিতে গেছে তখন লাগা বেশি সময় মাইনাস বেশি গতিতে যাওয়া কম সময়, দুইটা সময়ের ডিফারেন্স হচ্ছে আধা ঘন্টা। এটাও ঘন্টা, এটাও ঘন্টা, এটাও ঘন্টা। যদি এখানে 30 মিনিট বলতো, এই প্রশ্ন অন্য কোনো পরীক্ষায় 30 মিনিট আসছে, তখন আবার 30-এর নিচে 60 লিখে লিখতে হইতো, ঘন্টা মানিতে হইতো। কারণ কি? কারণ মনে রাখবেন সবসময় যখন আমরা ঘন্টা ধরে গতিবেগ ধরে কাজ করব তখন কিন্তু ঘন্টা হয়ে যাবে, সময়গুলোর নাম হবে ঘন্টা। ঘন্টা মাইনাস ঘন্টা ইকুয়াল টু ঘন্টাই হবে, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে আমরা আসি নেক্সটে 18তে। ঘন্টায় 2 কিলোমিটার গতি বৃদ্ধি করায় 36 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত কিলোমিটার ছিল? আর একবার নতুন করে কিছু বলার কিছু নাই, জিনিস একই, ঠিক আছে? মানে জাস্ট হচ্ছে যে কি, আমি নর্মালি একটা জায়গা যাচ্ছি, এখন আমি ধরেন আছে হাঁটে যাচ্ছি, তাহলে আবার একটা সময় লাগতেছে। এখন আমি দৌড়ায় যাচ্ছি, তাহলে সময় কম লাগতেছে। কতটুকু সময় কম লাগছে এটা ডিফারেন্স দেওয়া আছে। এটা কিন্তু একটা আইটেম। আমরা কিন্তু প্রাইমারি কোর্সে এই একটা আইটেমের অনেকগুলো করে অঙ্ক করতেছি না, আমরা 2-3টা অঙ্ক করতেছি, কয়েক সেকেন্ডে করা যাবে, খাতা কলমটা আস্তে করা যাবে। কিন্তু এখন এইটা বলার জন্য যে কথাগুলো বলবো 2বার বলা সম্ভব না। কারণ কি? কারণ আমি এতগুলো কথা, এতগুলো অঙ্ক, একটা অঙ্ক এতগুলো কথা বলবো, তাহলে বেশি বেশি রিপিট করলে তো নতুন অঙ্কে যাওয়া যাবে না। তো এই জন্য সিরিয়াসলি একবারে মনোযোগ দিবেন। সেটা হচ্ছে যে এইখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। মনে করেন এ থেকে বি, এই 16 নম্বর
16 নম্বর অঙ্কটা শর্টকাটে দেখাই দিব। হ্যাঁ, 16 নম্বর অঙ্কটা শর্টকাট দেখেন, অবাক হয়ে যাবেন, এবং ইউটিউবে আমাদের এটা ভিডিও আছে। হ্যাঁ, শর্টকাটটা হচ্ছে, শর্টকাটটা বলে দিলে তো কয়েক সেকেন্ডে পারবেন, বাট কনসেপ্টটা ডেভেলপ করে নেন যে শর্টকাটটা লজিকটা কি। এ থেকে বি এই রাস্তা, যদি এটা কতটুকু ডিস্টেন্স জানি না, কিন্তু এই রাস্তাটাকে 4 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়, এইরকম একটা সংখ্যা মনে মনে ধরতে হবে। কোথায় শিখছি এরকম জিনিস? ভগ্নাংশ অধ্যায় শিখছিলাম, লসাগু অধ্যায় শিখছিলাম। তাহলে এই ডিস্টেন্সটা কেমন ডিস্টেন্স হলে 4 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়? 20 হলে। 4 আর 5 এর লসাগু হচ্ছে 20। তাহলে আমরা লসাগু ধরে নিব। কার লসাগু? ওই ডিস্টেন্স দুটোর লসাগু হচ্ছে 20। 20 কিলোমিটার হলে কি কি হয়? 20 কিলোমিটার হলে, এই টোটাল রাস্তা যদি 20 কিলোমিটার হয়, যখন 4 কিলোমিটার বেগে যাব তখন সময় লাগবে 5 ঘন্টা, আর যখন 5 কিলোমিটার বেগে যাব তখন সময় লাগবে 4 ঘন্টা। খেয়াল করেন, তাহলে 5 ঘন্টা আর 4 ঘন্টা। এখন আসি, এই যে সময়ের ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হচ্ছে 1 ঘন্টা। তার মানে ডিস্টেন্সটা যদি 20 কিলোমিটার হইতো, তাহলে এ একজন মিস্টার নাম দিই এক্স, মিস্টার নাম দিই ওয়াই। মিস্টার এক্স এখানে পৌঁছাইতে যত সময় লাগবে, মিস্টার ওয়াই এর তার থেকে 1 ঘন্টা কম সময় লাগবে, কারণ এর গতিবেগ বেশি। কিন্তু প্রশ্নে বলা আছে 16 নম্বরে, সরি 16 নম্বর তো না, 17 নম্বর, আরে কোথায় যাচ্ছে, 18 নম্বর চলে গেছিলাম তো। এই 17 নম্বরে শর্টকাট করতেছে, 16 নম্বর শর্টকাট। 16 নম্বর তো এমনিতে হয়ে গেছে, 17 আর 18 দুইটাতে 4 আছে তো এখানে, এই জন্য না 4 নাই। 17 নম্বরে শর্টকাট করতেছিলাম। তো তাহলে কি হচ্ছে যে 5 আর 4 এর লসাগু ধরলে 20 কিলোমিটার হলে ডিফারেন্সটা হচ্ছে 1 ঘন্টা। কিন্তু আমাদের ডিফারেন্সটা দেওয়া আছে আধা ঘন্টা, তার মানে 1 ঘন্টা থেকে অর্ধেক। তাহলে এই পথটাকে অর্ধেক করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার 5 আর 4 এর লসাগু 20, 20 এর অর্ধেক 10। এইভাবে মুখোমুখি করা যাবে। আর একটা অঙ্ক বানাই দিব, দেখেন আপনারা একটু করেন। ধরেন আমি বললাম যে 6 কিলোমিটার বেগে যাচ্ছে আর 8 কিলোমিটার বেগে ফিরে আসছে, এতে 4 ঘন্টা কম সময় লাগে। দূরত্ব কত? 6, 8 আর 4 ঘন্টা দেখে কি বুঝতেছেন অঙ্কটা কি? এইরকম কিন্তু প্রচুর অঙ্ক আসছে। তো মূল থিমটা বুঝেন যে 6 কিলোমিটার বেগে একটা রাস্তায় জায়গায় গেল, আর ফিরে আসার সময় গতিবেগটা হলো 8 কিলোমিটার প্রতি ঘন্টায়। এখন এতে দেখা গেল যাওয়া আসার পরে যে আসার সময় স্পিডটা বাড়ায় দেওয়ার কারণে 4 ঘন্টা সময় কম লাগছে, 4 ঘন্টা কম লাগছে। তাহলে এই লোকটা, যে লোকটা আর কি গেছে 6 ঘন্টায়, সে কত দূরে গেছে 6 কিলোমিটার বেগে? তাহলে কি হবে বলেন, এটা অ্যান্সার কি হবে? তো মেন থিমটা হচ্ছে যে এই অঙ্কগুলোর প্যাটার্নটাকে বুঝতে হবে। প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে যে গতিবেগের ভিন্নতার কারণে সময়ের কম বেশি হলে, ঠিক আছে? তাহলে 6 আর 8 এর লসাগু হচ্ছে 24। তাহলে 24 কিলোমিটার রাস্তা যদি আমরা ডিস্টেন্স ধরি, 6 কিলোমিটার বেগে গেলে লাগবে 4 ঘন্টা, আর 8 কিলোমিটার বেগে আসলে লাগবে 3 ঘন্টা। সময়ের ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা। কারণ 1 ঘন্টা যদি পার্থক্য হয়, তাহলে দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার, আর 4 ঘন্টা পার্থক্য হলে দূরত্ব হবে 4 24 96 কিলোমিটার। এক্স ছাড়া করতে চাইলে এইভাবে লসাগুর টেকনিকে করবেন, এবং এই লসাগুর টেকনিকটা যদি ডিজিটের উপর দখল থাকে দ্রুত হবে। আর সমীকরণ আকারে করতে গেলে তো এই যে x/6 - x/8 = 4 ঘন্টা, এইভাবে যাইতে হবে। ঠিক আছে, ওকে। আসলে নেক্সটে 18 নম্বর। ঘন্টায় 2 কিলোমিটার গতি বৃদ্ধি করায় 36 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত কিলোমিটার ছিল? এখানে আর দূরত্বটা চায় নাই, এবার গতিবেগটাই চাইছে। তাহলে ঘন্টায় 2 কিলোমিটার কি হয়েছে? গতিবেগ বৃদ্ধি করায় 36 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা সময় কম লাগে। কাহিনী কিন্তু সেম। এই যে 3 ঘন্টা কম লাগতেছে না,
মানে অঙ্কগুলা কাছাকাছি, একবার হচ্ছে অল্প স্পিডে গেছে আর একবার হচ্ছে 2 কিলোমিটার বেশি গতিতে গেছে। এতে কতটুকু গেছে? প্রথমবারও গেছে 36, দ্বিতীয়বারও গেছে 36। তাহলে গতিবেগ কম বেশি হলে সময় তো একটু তারতম্য হবেই, তাই না? সেটা কত বলা আছে? 3 ঘন্টা বলা আছে। তাহলে আসি আমরা এইখানে ধরি বৃদ্ধির পূর্বে গতি সমান সমান এক্স। তাহলে প্রশ্ন মতে এই 36 ডিভাইডেড এক্স, আর গতিবেগ যখন বাড়ায় তখন কিন্তু সময় কম লাগে, তাহলে এটা হচ্ছে প্রথমে বেশি লাগা সময় মাইনাস 36 ডিভাইডেড এক্স প্লাস 2। এতে কি হলো দেখেন, যে বেশি লাগা সময় আর কম লাগা সময়, এই দুই সময়ের ডিফারেন্সটা হচ্ছে 3 ঘন্টা। মানে এক্স আর এক্স প্লাস 2টা বুঝছেন? এই নতুন গতি, বৃদ্ধির পূর্বে গতি যদি 3 হয় তাহলে নতুন গতি হবে এক্স প্লাস 2। তাহলে 36 কে এক্স দিয়ে ভাগ করলাম কেন? কারণ যখন গতি বৃদ্ধি হয় নাই তখন কত সময় লাগছে এটা বাইরে হবে, আর গতিটা যখন বাড়াই দিয়েছি 2 কিলোমিটার তাহলে তো সময়টা কম লাগবে। কিসের সময় কম লাগবে? ওই 36 কিলোমিটার যেতেই। এটা ক্যালকুলেশন করলে একটা অ্যান্সার চলে আসবে, মিডল টার্ম হয়ে যাবে। এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, বাট এটা কিন্তু আমরা দ্রুত করতে চাই। তাহলে কিভাবে করতে পারি সেটা আমরা দেখবো এখন। 18 নম্বর প্রশ্ন সবাই ধরতে পারছেন? বাকি ক্যালকুলেশন করতে পারবেন না নাকি কেউ দিতে হবে বলেন? এই যে এক্স ইন্টু এক্স প্লাস 2, 36 এক্স প্লাস 36 দুনা 72 মাইনাস 36 এক্স, 36 এক্স কাটা ইকুয়াল টু 3 ঘন্টা। 3 ঘন্টা দিয়ে 72 কাটলে 24। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। এক্স 6 8 48, 3 8 24, 4 6 24। তার মানে এক্স প্লাস 6 এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। এক্স এর মানটা হচ্ছে 4। মিডল টার্মটা একটু শর্টকাটে করে নিলাম, ঠিক আছে? তাহলে এক্স এর মান 4, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 4। বাট শর্টকাট যদি করতে চাই তাহলে কিভাবে? আশা করি এটা ক্লিয়ার। এখন আসি, এটা যদি শর্টকাটে কেউ করতে চান তাহলে এইখানে লজিকটা ধরতে হবে। এই লজিক যে এখানে এক্স এর একটা মনে মনে মান ধরে নেই, ধরেন একটা মান আছে, এই মানটা দিয়ে অবশ্যই 36 কে ভাগ করা যায়, আর ওই মানটার থেকে 2 বেশি এরকম আরেকটা মান আছে, ওটা দিয়ে 36 কে ভাগ করা যায়। তাহলে আমরা এমন একটা সংখ্যা অপশন থেকে নিব যে অপশনের ওই সংখ্যাটা দিয়ে 36 কে অবশ্যই ভাগ করা যায়। তাহলে দেখেন 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়েও যায়, কিন্তু 8 দিয়ে 36 কে যায় না। তাহলে এই তিনটার মধ্যে একটা অ্যান্সার আছে মেবি। এবার আসি আবার যে এই 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 3 এর পরে যে 2 যোগ করলে 5 দিয়ে 36 কে ভাগ করলে দশমিক আসতেছে। দশমিক আসলে অনেক সময় অ্যান্সার হয়, কিন্তু এখানে যেহেতু পূর্ণ সংখ্যা দেওয়া আছে তাহলে 3 ধরলে হচ্ছে না। 6 যদি আমরা ধরি তাহলে কি সমস্যা হচ্ছে? এখানে 6 দিলাম, 6 দিয়ে 36 কে ভাগ করা যায়, 6 6 36, কিন্তু 6 এর সাথে যখন 2 যোগ করি 8, 8 দিয়ে 36 কে ভাগ করা যাচ্ছে না, তাহলে এটাও বাদ দিই। 4 যদি নেই তাহলে কি হয়? তাহলে এক্স এর মান যদি আমরা 4 নেই তাহলে এইখানে 4 দিয়ে 36 কে ভাগ করলে 9 ঘন্টা, আর ওইখানে 4 আর 2 6, 6 দিয়ে 36 কে ভাগ করলে 6 ঘন্টা। এই 9 ঘন্টা 6 ঘন্টার ডিফারেন্স হচ্ছে 3 ঘন্টা, যেটা এই প্রশ্ন মতে লাইনের সাথে মিলে গেছে। তাহলে আমাদের অ্যান্সারটা কত? অ্যান্সারটা হচ্ছে 4। এখন এটা আমরা যদি শুদ্ধি পরীক্ষাটা বুঝি তাহলে এটা অপশন ছাড়াও করা যাবে। যদি আমরা মনে করি যে 36 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় যাদের ডিফারেন্স হচ্ছে 2, দেখবেন শুধুমাত্র 4 আর 6 আসে। 19 নম্বর দেখেন, তামিম তার ভ্রমণের পথের প্রথম অংশে 180 মাইল এবং দ্বিতীয় অংশে 300 মাইল অতিক্রম করে। তাহলে 2টা পার্ট সে ভ্রমণ যে করতেছে, এটা 2টা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এই 2 পার্টে কি হচ্ছে 180 মাইল একবার যায় আর একবার হচ্ছে 300 মাইল যায়। ওকে, নাইস। উভয় অংশে তার গড় গতি একই ছিল। গড় গতি মানে কি বলছিলাম না যে গড় গতি মানে যে নরমাল গতি মানে তা। যদি দ্বিতীয় অংশে তামিমের প্রথম অংশের থেকে 2 ঘন্টা বেশি গাড়ি চালাতে হয়, 2 ঘন্টা বেশি গাড়ি, গতিবেগ কিন্তু সেম, তাহলে সময়ের পার্থক্য, সময় হচ্ছে ডিফারেন্স 2 ঘন্টা। কোথায়? যেহেতু এটা বেশি পথ তাহলে এখানে তো বেশি সময় লাগবে, তাই না? এবং কতটুকু বেশি? 2 ঘন্টা বেশি। আবার গতি কত? 2 জায়গায় গতি সেম, গড় গতি একই ছিল, তবে তার গাড়ির গড় গতি কত ছিল? তাহলে দেখেন এইখানে 180/x আর এখানে 300/x, কিন্তু ওইটা সামনে দিতে হবে কেন? কারণ 300 মাইল পথ যখন গেছে তখন তো তার সময়টা বেশি লাগছে। এইখানে তো এইভাবে দিয়ে মাইনাস দেন তাহলে মাইনাস ফিগার আসে, তাহলে এইটাকে এই পাশে দিব। এই যে 2টার নিচে যে x দিতেছি, লজিকটা কি? লজিকটা হচ্ছে
যে গতিবেগ দুইটা সমান, তাহলে ধরি গতি উভয় ক্ষেত্রে গতি সমান সমান এক্স, তাহলে প্রশ্ন মতে বা এটি কি 300/x মাইনাস 180/x ইকুয়াল টু 2। তাহলে আসি x 300 মাইনাস 180 ইকুয়াল টু 2, তাহলে 2x ইকুয়াল টু 120, x ইকুয়াল টু 60। এই x ছাড়াও এটা করা যায়, জাস্ট অপশনের মধ্যে থেকে দেখবেন যে 180 কে ভাগ করা যায় 300 কে ভাগ করা যায়, এরকম অপশন কোনটা দেখা যাচ্ছে ইউতে 60 আছে। 60 দিয়ে এটাকে ভাগ করলে 3 ঘন্টা, এই 60 দিয়ে এটাকে ভাগ করলে 5 ঘন্টা। 5 ঘন্টা আর 3 ঘন্টার ডিফারেন্স, যেহেতু 2 ঘন্টা এই প্রশ্নের 2 ঘন্টার সাথে মিলে গেছে, অ্যান্সার কোনটা? আবার অ্যান্সার কিন্তু এই গতিবেগ যে 60, এটা অ্যান্সার, তার মানে ইউ হচ্ছে অ্যান্সার। এগুলো কেন দেখলাম না? 40 দিয়ে এটাকে নিঃশেষে ভাগই করা যায় না, 45 দিয়েও যায় না, 50 দিয়েও যায় না, মানে দুইটাকে ভাগ করা যাচ্ছে না। তাহলে দুইটাকে ভাগ করা যাচ্ছে শুধুমাত্র 60 দিয়ে। তাহলে এই অপশন টেস্টের এই লজিক থেকে আবার মুখে মুখেও করা যায়, ঠিক আছে, যে দুই জায়গাতে কোন সংখ্যা বসালে ডিফারেন্সটা 2 আসে। তো যাই হোক, আশা করি ধরতে পারছেন। 19 নম্বর 20 নম্বর বলছে এক ব্যক্তি গাড়ি যোগে ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু দূর অতিক্রম করে ঘন্টায় 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ, অঙ্কগুলো আমি যখন ইন্ডিভিজুয়ালি করা দিতেছি আপনারা মনে করতেছেন যে বুঝতেছি, ভালো লাগলো, কিন্তু আবার একটা নতুন অঙ্ক দিব, এখন ওই অঙ্কটা খুঁজে পাবেন না কোন নিয়মটার সাথে যাবে। তাহলে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যাবে? এই সমস্যাটা সমাধানের জন্য আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অঙ্ক নিয়ে এই অধ্যায়টার, কারণ এই অধ্যায় না ভাষা চেঞ্জ করে দেওয়া যায় প্রচুর। ভাষা চেঞ্জ করে দেওয়ার কারণে মনে হবে যে ওই গতিবেগ, ওই সময়, ওই স্রোত, ওই ধরেন আছে যে স্পিড, এগুলো নিয়ে কাজ করতেছি, কিন্তু তারপর মনে হচ্ছে যে একটু আগে একটা শিখলাম, এটা মনে হচ্ছে নতুন, তারপরটা আবার নতুন, আর তারপরটা আবার নতুন, মানে সবগুলাই মনে হবে একটু একটু করে নতুন। এই জন্য এই অধ্যায়টাতে লোড বেশি মনে হয়। আগের অধ্যায়গুলোতে দেখছেন না, একটা অঙ্ক করে দিলে 5টা অঙ্ক নিজে পারতেছেন, তারপরে আবার একটা অঙ্ক করে দিলে আবার 2-3টা নিজে পারতেছেন, বা খুব কাছাকাছি, কিন্তু এখানে একটু ভেরিয়েশন আছে। আর বিশেষ করে সমীকরণের বিষয়টা, আবার সমীকরণে করতে গেলে আপনার দেখা যাবে যে একটা অঙ্কে আপনার অনেক টাইম নষ্ট করে ফেলবে। এই জন্য যে টেকনিকগুলোর কথা বলতেছি, এই টেকনিকগুলোকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? তো কি করা যায়? এই অধ্যায়টাকে অন্য যে কোনো অধ্যায় থেকে ডাবল গুরুত্ব দিয়ে করতে হবে। এইগুলা থেকে প্রশ্ন কিন্তু নিয়মিত আসে, ঠিক আছে? ডাবল গুরুত্ব কেন দিবেন বুঝতে পারছেন? আগের যে দুইটা পার্ট ছিল না, নৌকা ট্রেন, ওই 2টা অধ্যায় তো শেষ করলেই শেষ, কিন্তু এই অধ্যায়টা একটু জটিল আছে। তো 20 নম্বর এক ব্যক্তি গাড়ি যোগে ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু দূর অতিক্রম করে, তার মানে এ থেকে শুরু করলো জার্নি, ধরেন আছে বি তে আসলো, এইটা হচ্ছে কিছু দূর। কিছু দূর মানে কত জানি না, এই যে এই কিছু দূর, এই টাইপের কথা থাকলে কিন্তু আপনাদের অনেকের ঝামেলা হয়ে যাবে। এখন আপনাদের জন্য সুবিধা কি হতে জানেন, এইখানে যদি বলতো যে 300 কিলোমিটার যায়, তাহলে 60 দিয়ে 300 কে ভাগ করতে পারতেন, পানির মতো সোজা। বাট এই পানির মতো সোজা তো সবার কাছে, এটা মাথা রাখবেন যে এই যে কিছু দূর মানে হচ্ছে একটা অনির্দিষ্ট পথ, এটা এক্স হইতে পারে বা আরো কিছু বলা আছে নাকি আমরা পরে দেখবো, বাট ডিস্টেন্সটা দেওয়া নেই। এখন ঘন্টায় 40 কিলোমিটার, তাহলে এ থেকে বি পর্যন্ত তার স্পিডটা ছিল 60। এখন কোনটা স্পিড আর কোনটা দূরত্ব, এটা বুঝতে হবে। এখানে যদি ঘন্টায় 60 কিলোমিটার না বলে ঘন্টাটা বাদ দিয়ে যদি বলতো যে এক ব্যক্তি গাড়ি যোগে 60 কিলোমিটার দূরে অতিক্রম করলো, তখন কিন্তু 60 কিলোমিটারের নাম হইতো দূরত্ব। এই যে দেখেন, ভাষার চেঞ্জের কারণে জিনিসগুলা উপরে চলে যাবে, নিচে চলে যাবে। এখন অতটা জটিল না, কারণ আপনি যদি প্র্যাকটিক্যালের সাথে ম্যাচিং করে পড়েন। 60 কিলোমিটার বেগে এ থেকে বি তে গেল, 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো, তাহলে বি থেকে সি কত দূর? 40 কিলোমিটার না, 40 হতে পারে, 80 হতে পারে, 120 হতে পারে, 500 হতে পারে, জানি না। এই কথাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা অনেকে এইভাবে ইমাজিন না করে এইভাবে ইমাজিন করে 40 কিলোমিটার বেগে গেছে মানে 40 কিলোমিটার গেছে, মানে উল্টাপাল্টা একটা লজিক, অথচ এটার কোনো ভিত্তি নাই। 40 কিলোমিটার যদি কারো বেগ হয়, ওকে কি 40 কিলোমিটার যেতে হবে? ওই 400 কিলোমিটারও যেতে পারে, আবার মাত্র 5 কিলোমিটারও যেতে পারে। গতিবেগ আর ডিস্টেন্স দুটো এক জিনিস না। এই কথাগুলো কিন্তু শুরু থেকে ভেঙে ভেঙে বলে আসতেছি এই অধ্যায়ের। এই কথাগুলো মানে এই অধ্যায়ে যতগুলো এক্সট্রা কথা বলছি ম্যাথ রিলেটেড, সবগুলো কথা সমান গুরুত্ব দিয়ে দরকার হলে নোট করে হোক, আবার অঙ্কের মধ্যে অ্যাপ্লিকেশন করে হোক, খেয়াল করবেন। তাহলে বি থেকে সি, এইখানকার গতিবেগ হচ্ছে 40, এগুলা কিন্তু গতি, এটা ডিস্টেন্স না। তাহলে উপরের পথটা কত? উপরের পথটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে ডিস্টেন্স। কতটুকু ডিস্টেন্স জানি না। এরপরে ডিস্টেন্স সম্বন্ধে কি বলছে দেখেন, সে মোট 4 ঘন্টায়, তাহলে দেখেন মোট 4 ঘন্টা মানে এই যে এ থেকে সি পর্যন্ত টোটাল হচ্ছে 4 ঘন্টা। কি হলো? 200 কিলোমিটার পথ অতিক্রম করে।
তাই 200 কিলোমিটার পথ অতিক্রম করলো, সময় লাগলো কত? 4 ঘন্টা। সে 60 কিলোমিটার ঘন্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল? অঙ্কটা এত সোজা যে আসলে এক্স ওয়াই জেড ধরারই দরকার নাই। কারণ কি দেখেন, এই 4 ঘন্টা জিনিসটা তো সুন্দরভাবে ভাগ করা যায়। হয় 2 ঘন্টা 2 ঘন্টা হইতে পারে, অথবা 1 ঘন্টা 3 ঘন্টা হইতে পারে, অথবা 3 ঘন্টা 1 ঘন্টা হইতে পারে। এটা হওয়া তো লজিক্যাল, তাই না? আচ্ছা, এখন এই যে 2 ঘন্টা 2 ঘন্টা মানে কি, যে এই অংশটা 2 ঘন্টা জার্নি করছে, ওই অংশে 2 ঘন্টা জার্নি করছে। এই অংশে 60 কিলোমিটার বেগে 2 ঘন্টা গেলে হচ্ছে 120, এই অংশে 40 কিলোমিটার বেগে 2 ঘন্টা গেলে হচ্ছে 80। তাহলে দেখেন 120 আর 80 মিলে কিন্তু টোটাল 200 কিলোমিটার মিলে গেছে। এই প্রশ্নে কিন্তু 200 বলা আছে। যদি বলা না থাকতো তাহলে কিন্তু ঝামেলা হইতো, এক্স ওয়াই জেড ধরে আনতে হইতো। এখন এই যে আমরা 2 ঘন্টা 2 ঘন্টা নিলাম না, এটা কিন্তু মনে মনে নিলাম, এটা কিন্তু রিটেনের সিস্টেম না, সমাধানের সিস্টেম না। কিন্তু আপনি সিস্টেমে গেলে যে সময় লাগবে, একটু মাথা খাটাইতে পারলে কত সহজে হয়ে যাবে। উত্তর কি চাইছে? সে 60 কিলোমিটার ঘন্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল? দেখেন 60 কিলোমিটার বেগে গিয়েছিল 120, খ অ্যান্সার। এটা তো সিস্টেম হইলো না, এটা তো অঙ্কের অ্যান্সারটা কাকতালীয় ভাবে মিলে গেল দেখে করলাম, তাই না? আপনাদের অনেকের হেল্প, কারো হেল্প ছাড়া মিলে যাবে। কিন্তু যদি সিস্টেম জানতে চাই, তাহলে যেটা হবে, এইটার নাম হবে এক্স, এইটার নাম হবে 200 মাইনাস এক্স। কেন? কারণ আমি তো জানি না ওরা 2 ঘন্টা চলছে নাকি 4 ঘন্টা চলছে। যদি হ্যাঁ, এখানে যদি 4 ঘন্টা না যদি বড় সংখ্যা দিত, ধরেন 10 ঘন্টা যদি বলতো, তাহলে আপনি কি এত সহজে ভাঙ দিতে পারতেন? 2 ঘন্টা 2 ঘন্টা করে বলতে পারতেন, 5 ঘন্টা 5 ঘন্টা করে বলতেন, কাজ হইতো না। 3 ঘন্টা 7 ঘন্টা ধরবে না, 7 ঘন্টা 3 ঘন্টা, তো সিস্টেম হচ্ছে না, অপশন রেটের মতো। তখন কি করতেন? তখন 10 ঘন্টার কাহিনীটা, তখন যে কাহিনীটা করতেন, সেই কাহিনীটা আমরা এখন করতেছি। আমরা এখন রিটেন সমাধান দেখব, কিন্তু অঙ্ক কিন্তু করা শেষ। 20 নম্বর অঙ্কে যে ওই 2 ঘন্টা ধরে মিলে যাচ্ছে, এই পয়েন্টটা সবাই ধরতে পারছেন কিনা বলেন? আচ্ছা, এখন আসি, এই অঙ্কটা আমরা সিস্টেম দেখবো। কারণ কি, এইখানে 240 দিয়েও সেম অঙ্ক আসছে অন্য পরীক্ষায়, ঠিক আছে? অথবা ডিস্টেন্স গুলা বড়, বা টাইমের গ্যাপটা 4 ঘন্টার জায়গায় 6-7 ঘন্টা দিলে এত সহজে মিলবে না। এই জন্য আমরা সিস্টেম দেখবো। সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে এইটার নাম এক্স। এখন টোটালটা যেহেতু 200, এর মধ্যে এটা যদি এক্স বাদ দিই, তাহলে ওই পাশাটা কি হবে? ওই পাশাটা হবে 200 মাইনাস এক্স। তাহলে এটার নাম কি? ধরি 60 কিলোমিটার বেগে গেছে সমান সমান এক্স। তাহলে 40 কিলোমিটার বেগে গেছে এই 200 মাইনাস এক্স। সমষ্টির মধ্যে একটা এক্স ধরলে একটা 200 মাইনাস এক্স। তাহলে প্রশ্ন মতে এক্স বাই 60 প্লাস, আচ্ছা প্রশ্ন মতে লাইনটা সাজানোর ক্ষেত্রে কিছু লজিক ধরাই দিই। দেখেন, আপনারা যখন বইয়ের সমাধান দেখেন তখন পানির মতো সোজা মনে হয়, বাট আপনারা যখন নিজের সমীকরণ সাজাইতে যান তখন কিন্তু খুঁজে পান না কোনটা দিয়ে কোথায় লাগাইতে হবে। দেখা যায় এমন হজবরল করে ফেলেন, কোনো মানে মাথা মুন্ডু কিছু খুঁজে পান না। ওটা যে লজিক, যে সেন্স কোনো ডেভেলপ হইলো কিনা নিজেও জানেন না, কি যে হাস্যকর কি করে রাখছেন অনেকে, এরকম অবস্থা আছে না অনেকের। আচ্ছা, তো তাদের জন্য কিন্তু আমি প্রত্যেকটা অধ্যায়ে দেখবেন, যখনই প্রশ্ন মতো লাইন সাজাই, মানে কোথা থেকে চিন্তাটা শুরু করতে হবে, কাকে এক্স ধরতে হবে, কেন ধরতে হবে, কিভাবে ম্যাচিং হলো, সব কথাগুলো কিন্তু বলি। এবং আমাদের বইয়েও কিন্তু সাইড নোট দেওয়া আছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এই প্রশ্ন মতো লাইনটা সাজানোর আগে বলেন যে আমরা এক্স, এই 200 মাইনাস এক্স কেন ধরলাম? কারণ আমাদেরকে 60 কিলোমিটার বেগে কত কিলোমিটার গেছে এটা বাইর করতে বলছে, তাই না? আচ্ছা, তাহলে এই জন্য আমরা 60 কিলোমিটার বেগে গেছে এক্স আর 200 মাইনাস এক্স হচ্ছে ধরলাম। প্রশ্ন মতে আমরা সাজানোর আগে দেখি যে আমাদের ডান পাশের কুলু কি দেওয়া আছে। এইখানে আমরা দেখতেছি যে 4 ঘন্টা একটা কুলু আছে, আর 60 কিলোমিটার এবং 40 কিলোমিটার বেগে গেছে এটা একটা কুলু আছে। তাহলে দেখেন, আমাদের দুইটা পথ, চিত্রটা ইমাজিন করতে পারতে হবে। গতিবেগের অধ্যায় চিত্র ইমাজিন না করলে সময় বেশি লাগবে। এইখানে মোট সময়, এটা হচ্ছে মোট সময়, মোট সময় হচ্ছে 4 ঘন্টা। তাহলে আমরা দেখতেছি এখানে দুইটা পার্ট। তাহলে প্রথম অংশের সময়, প্রথম সময় প্লাস দ্বিতীয় সময় ইকুয়াল টু মোট সময়। আচ্ছা, প্রথম সময় মানে কি? প্রথম সময় মানে হচ্ছে 60 কিলোমিটার বেগে যে সময় লাগছে, কত ঘন্টা চলছে এটা তো বলা নাই। 60 কিলোমিটার বেগে গেছে কত? এক্স কিলোমিটার। তাহলে এক্স কিলোমিটার দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় বের হবে। তাহলে এইটুকুর যে সময়, এই সময়টা হচ্ছে এক্স বাই 60। তাহলে ওইটুকুর সময় কত? ওইটুকুর সময় হচ্ছে 200 মাইনাস এক্স, আর গতিবেগ হচ্ছে 40। এটা হচ্ছে দ্বিতীয় অংশের সময়। এই সময় আর এই সময়, এই দুই সময় মিলে হচ্ছে 4 ঘন্টা, ঠিক আছে? আচ্ছা, 4 ঘন্টা ইংলিশে লিখে দিই। এরপরে এক্স এর ক্যালকুলেশন করবেন, হয়ে যাবে। বুঝছেন কিনা বলেন? সবাই ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার?
দেখেন এই যখন এইভাবে সমীকরণ সাজিয়ে দেবো, বাকিটা আপনারা করে নেবেন, ঠিক আছে? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। নেক্সট আসি আমরা। আর সহজ কোনটা টেকনিক ছিল, ওই যে অপশন টেস্ট করে 21 নম্বর প্রশ্ন, 25 সালে কয়েকদিন আগে পরীক্ষার প্রশ্ন। কাশফুল জি স্যার এখন তো সহজ লাগে, বাট পরে এখন আপনার তো এই হুবহু প্রশ্ন কমন আসবে না। আপনার ধরেন আছে যে আইডিয়া গুলো জেনারেট করতে পারতে হবে, এক্সটা কোথায় কোথায় যাচ্ছে, আর এটার জন্য তো যে শুরুতে লজিক গুলো ধরাই দিছিলাম ওইটাকে কাজে লাগাইতে হবে। প্রত্যেকটা অঙ্ক এই অধ্যায়ের বুঝে বুঝে করবেন, কোনো অঙ্ক ধরেন আছে স্কিপ করবেন না, এবং কোনো অঙ্ক না বুঝলে ছেড়ে দিবেন না, ঠিক আছে? ডিসকাস করবেন। দুইজন সাইকেল আরোহী একটি 770 ফুট লম্বা সেতুর বিপরীত প্রান্ত থেকে একে অপরের দিকে আসতে থাকে। প্রথম সাইকেল আরোহীর গতি প্রতি সেকেন্ডে 15 ফুট এবং দ্বিতীয় সাইকেল আরোহীর গতি প্রতি সেকেন্ডে 20 ফুট হলে কত সেকেন্ড পরে তারা মিলিত হবে? তাহলে দেখেন এটা তো নর্মাল অঙ্ক, 20 ফুট আর 15 ফুট মিলে 35 ফুট আর 770, কাটাকাটি করলে হচ্ছে 22 হচ্ছে অ্যান্সার। 21 নম্বর প্রশ্নের অ্যান্সার এত বড় একটা অঙ্কের এতটুকু সমাধান, বিশ্বাস হচ্ছে? বলছে কমলাপুর স্টেশন থেকে একটি ট্রেন সকাল 8টার সময় ঘন্টায় 30 কিলোমিটার গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সকাল 9টা আরেকটা ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। ট্রেন দুটি কমলাপুর থেকে কত দূরে মিলিত হবে? এই 22 নম্বর প্রশ্নটা কোন শেখাশেখি ছাড়া আপনার অ্যান্সার দেন তো দেখি, পারতেছেন কিনা। এটা রিলেটিভ স্পিডের অঙ্ক, কিন্তু একই দিকে গেলে কি হয় এই অঙ্ক, ঠিক আছে? এই এমনি মহিউদ্দিন মোল্লা ভাই বলছেন যে 21 নম্বরটা বুঝি নাই। আসলে 21 নম্বর প্রশ্নটা এত সোজা ছিল, তার হুবহু ওই 21 নম্বর অঙ্কের মতো আরেকটা অঙ্ক আমরা করছি, ঠিক আছে? কিন্তু আপনারা তো ওইখানে একটু সময়, মানে এই 21 নম্বর অঙ্কটা আছে না, 21 নম্বর অঙ্কটা কোন অঙ্কের সময় জানেন? এই যে প্রথম যে 16 নম্বর অঙ্কটা করলাম, এই 16 নম্বর অঙ্ক আর 21 নম্বর অঙ্ক কপি পেস্ট। 16 নম্বর অঙ্কে কি ছিল, 25 মাইল আর 15 মাইল, এখানে বিস্তারিত সময় দিয়ে বোঝাই দিচ্ছিলাম। 25 মাইল বেগে যায় আর 15 মাইল বেগে আসে, তাহলে একসাথে যায় 40 মাইল। 40 মাইল কেন? রিলেটিভ স্পিড বিপরীত দিক থেকে আসলে এই রিলেটিভ স্পিড দিয়ে টোটাল ডিস্টেন্স কে ভাগ, তাহলে অ্যান্সার হচ্ছে 5 ঘন্টা। এই অঙ্কটা যখন বোঝাইছিলাম, তো 16 নম্বর অঙ্ক বোঝানোর পরে 21 নম্বর অঙ্ক তো নতুন করে বোঝানোর কিছু নাই। বলছে যে দুইজন সাইকেল আরোহী একটি 770 ফুট লম্বা সেতুর বিপরীত প্রান্ত থেকে, ভাষাগুলো অনেক বড়, বাট লজিকটা কি? আপনার টার্গেট হচ্ছে 770, আপনার টার্গেট হচ্ছে বিপরীত দিক থেকে আসতেছে। আপনার টার্গেট হচ্ছে যে প্রথম জন সেকেন্ডে 15 ফুট আর দ্বিতীয় জন সেকেন্ডে 20 ফুট, আর আপনার টার্গেট হচ্ছে যে মিলিত হবে কতক্ষণ পরে। এই চারটা আপনার টার্গেট। বাকি সবগুলো সাইকেলে না আসে যদি মোটরসাইকেল আসতো, তাহলে কি অঙ্কের উপর কোনো এফেক্ট ফেলতো? এখানে সেতুতে না আসে যদি, সেতু না হয় যদি ব্রিজ, মানে প্ল্যাটফর্ম হইতো বা রাস্তা হইতো, কোনো সমস্যা হইতো? ঠিক আছে, এখানে দুইজন সাইকেল আরোহী না হয় যদি অন্য কোনো হইতো, তাহলে কি কোনো সমস্যা হইতো? মানে দেখেন অঙ্কটা বড় কেন হয়েছে, আর আপনার চোখ গুলা কোথায় কাজ করতে হবে। আমি ওই যে আমার খামারের গরু কিনতে গেছিলাম কয়েকদিন, হ্যাঁ, আমাদের যে পার্টনার আছে ওনার সঙ্গে হাটে, তো দেখলাম যে গরু কেনার সময় অনেকগুলো বিষয় মাথা রাখতে হয়। সেটা হচ্ছে গরুর শিংটা দেখে, গরুর কুচটা দেখে, গরুর পাটা দেখে। আর মোটা তাজা করানোর ক্ষেত্রে গরুর পাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পাটা ওই গরুটার কয় মন লোড নিবে এটা ইমাজিন করতে পারতে হয়। গরুর পেটটা দেখে, যে পেটটা, তার ফিগারটা দেখে যে গরুর সামনে পিছনে সমান কিনা, পেটটা ফুলে আছে কিনা। তারপরে লেজটা দেখে, তারপরে ঘাড়ের এখানে দেখে, ঠিক আছে? মানে এই যে কোন কোন জায়গাগুলোতে দেখলে এই গরুটা ভালো না মন্দ। এখন সাধারণ একটা মানুষ দেখে কি, সাধারণ একটা মানুষ দেখে সুন্দর শুধু, আর কিছু দেখে না। অথচ যারা পারফেক্ট খামারি তারা দেখে যে এই গরুটার সম্ভাবনা কতটুকু, সে কতটুকু গ্রোথ ক্যারি করতে পারে, ঠিক আছে, বা তার জাত মান কেমন। তা আপনারা যখন অঙ্ক করবেন, এই অঙ্কের এই বড় সাইজ দেখে তো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে আপনার যেগুলো দরকার, যেই জায়গাটাতে আপনার মানে মানে হিট করা লাগবে, ওই জায়গাটা আপনি ঠিক আছেন কিনা। আর বাকিগুলো আপনার অঙ্কের উপর ইফেক্ট তো ফেলতেছে না, তাহলে ও কোনো ফ্যাক্টর না, ও কি হয় হোক, ঠিক আছে। এবং আপনার টার্নিং পয়েন্ট গুলো খুঁজে বার করবেন, যে বিপরীত দিক থেকে বলতেছে, তার মানে যোগ হবে। কি কি যোগ হবে? 770 আর 20 যোগ করবেন নাকি? এরকম উল্টা পাল্টা তো কার মাথায় নাই না। 770 হচ্ছে টোটাল পথ, আর এই 20 আর 15 হচ্ছে নিচে যোগ হবে, আর বাকি আর কোনো কাজ নাই। তাহলে 770 ডিভাইডেড 35, এটা হচ্ছে 22। ভাগ করতে সমস্যা হচ্ছে 35 দুগুণা 70, থাকতেছে 7 0 70, 35 দুগুণা 70, ঠিক আছে। এইটা একটু মানে একই রকম হওয়ার কারণে দ্রুত করে স্কিপ করে দিছিলাম, হ্যাঁ, বাট তারপর অনেকগুলো কথা বললাম। কি কথা বোঝা যায় না? কি অবস্থা বলেন? অঙ্ক পড়ারও একটা আর্ট আছে, মানে অনেকে আছে অঙ্ক পড়তে পড়তে 2-3 বার পড়ে। আমার মেয়েকে অঙ্ক করার সময় আমি এই বিষয়গুলো খেয়াল করি। এখন থেকে মানে সাইজ করতেছি যে একটা অঙ্ক একবারে বেশি বলবো না। ওকে বুঝাই দিছি যে তোমার খালি ডিজিট গুলাতে হিট করবা। এখন আলু কিনলাম না পটল কিনলাম এটা তো ইম্পর্টেন্ট না, মানে ওকে আমি এখন ভাউচার
ক্লিয়ার করা শেখাচ্ছি, বলছি যে আগামী কিছুদিনের মধ্যে তোমাকে বাজারে নিয়ে যাবো, নিয়ে যাই তোমাকে বাজার করতে লাগা দিবো, আমি পিছনে থাকবো, দেখি হিসাব করতে পারতেছো কিনা, যে 1 কেজি ঢেঁড়সের দাম 80 টাকা হলে 3 পয় ঢেঁড়সের দাম কয় টাকা হবে নিজে হিসাব করতে পারতেছো কিনা। ঠিক আছে, ম্যাথ না শিখে যাবে কোথায়। তো যাই হোক, তো এই যে বললাম যে ঢেঁড়স কিনলাম নাকি ওকে ভাউচার বোঝাচ্ছি, যে মা যদি আমি 100 টাকা নিয়ে যাই, এটা কিনি, এটা কিনি, এত টাকা নিয়ে এসে তাহলে কয় টাকা হবে, ফেরত নিয়ে আসো। তো শুরু থেকে হচ্ছে কি পুরো অঙ্কটা বুঝতেছে, বাবা আবার বলেন, বাবা আবার বলেন, হ্যাঁ বাবা প্রথমে কত টাকা ছিল, এই বারবার জিজ্ঞাসা করতো। তখন আমি ওকে বারবার তখন রিমাইন্ড করে দিলাম যে মা এতগুলা কথা গুরুত্ব দিবা না, এই গল্পটা আমার কাছে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে ডিজিট গুলা ইম্পর্টেন্ট। তখন ওই সবসময় রিডিং করার পরে 25 টাকা, 18 টাকা, 23 টাকা আর 100 টাকা, এই 4টা ডিজিট, এখন এটা যোগ করে 100 থেকে বিয়োগ করতে হবে, ব্যাস এরাম। তখন দেখতেছি খুব দ্রুত পারতেছে। তো আপনারাও এইভাবে চিন্তা করবেন যে আপনার অঙ্ক অনেক কথা থাকবে, ঠিক আছে, মূল পয়েন্টে হিট করতে হবে, যে কোথায় হিট করলে আনসার বাইরে হয়ে যাবে। এই কথাগুলো বললাম গল্পের ছলে, কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, কথাগুলো বুঝতে পারছেন সবাই? আসি 22 নম্বর বলছে যে কমলাপুর স্টেশন থেকে একটা ট্রেন সকাল 8টার সময় ঘন্টায় 30 কিলোমিটার গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সকাল 9টায় আর একটা ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। ট্রেন দুটি কমলাপুর থেকে কত দূরে মিলিত হবে? ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখেন, এই আমাদের অ্যান্সার বলতে বলছিলাম তো আপনাদের, কি অবস্থা বলেন? আপনাদের রিলেটিভ স্পিড এতগুলো শিখলেন, খালি শেখাই দিলে মনে সহজা মনে হয়, আর শেখাই দেওয়ার আগে নিজে মাথা খালাইতে পারেন না, এটা হবে? বলেন এটা অ্যান্সার কথা বলেন, এটা অ্যান্সার বলতে বলছিলাম, কেউ অ্যান্সার বলেন নাই। 22 নম্বরটা দেখেন, কমলাপুর স্টেশন থেকে একটা ট্রেন সকাল 8টার সময় 30 কিলোমিটার গতিতে চলতেছিল, আর হচ্ছে 9টার সময় 40 কিলোমিটার গতিতে চলতেছিল। তাহলে ট্রেন দুটি কমলাপুর থেকে কত দূরে মিলিত হবে? দূরে বলছে, তাই না? আচ্ছা, এখানে রিলেটিভ স্পিডটা হচ্ছে 40 - 30 = 10। ঠিক আছে, তাহলে 30 কিলোমিটার গ্যাপটাকে কভার করার জন্য সময় লাগবে 3 ঘন্টা। 40 কিলোমিটার বেগে 3 ঘন্টা যেতে সময় লাগবে, যেতে হবে টোটাল 120 কিলোমিটার। এটা হচ্ছে শর্টকাট, এবং এই কাজটা মুখে মুখে করা যায়। এটা আবার বুঝাই দিব যে এটা কিভাবে কিভাবে হইলো। হ্যাঁ, এটা অনেকে ভালো পারতেছেন, সোহান খান, প্রিয়া দাস, ইনজামুল হক, সাগর হোসেন, মহসিন মিয়া, নাফসুনা আক্তার, সূচনা। গুড, আপনারা তো ভালোই পারছেন, তাহলে আর শেখানোর কি আছে বলেন? আচ্ছা, এটা হচ্ছে যে অঙ্কটা ইমাজিন করতে পারলে সুবিধা, সেটা হচ্ছে যে মনে করি কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে, এটা হচ্ছে প্রথম ট্রেন আর এটা হচ্ছে দ্বিতীয় ট্রেন। প্রথম ট্রেনটার গতিবেগ কত? 30 কিলোমিটার। এই ট্রেনটা ছাড়ছে কটায়? 8টা। তাহলে কি হচ্ছে দেখেন, এ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখন 1 ঘন্টা হয়ে গেল, 8টা থেকে এখানে 9টা বাজলো। এই সময় দ্বিতীয় ট্রেনটার গতিবেগ কত? 40 কিলোমিটার। এ ছাড়ে দিল কটায়? 9টায়। তাহলে অলরেডি এই প্রথম ট্রেন আর দ্বিতীয় ট্রেনের মধ্যে গ্যাপ কত? গ্যাপ 30 কিলোমিটার। এই ট্রেনটা যদি এই ট্রেনটাকে ধরতে চায়, অবশ্যই এর স্পিড বেশি হইতে হবে। হ্যাঁ, স্পিড বেশি দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে। এখন কিন্তু অঙ্ক শুরু করি নাই, অঙ্কে কিন্তু প্রশ্নের কথাগুলাই কিন্তু লিখলাম। তো এখন এই দ্বিতীয় ট্রেনটা যখন প্রথম ট্রেনটাকে ধরতে চাবে, প্রথম ট্রেনটা তো আগে যাবে, তাই না? এইভাবে কত দূরে গেলে ওকে ধরা পড়বে? ধরেন সি নামক বিন্দুতে আসলে ওরা ধরা পড়ে যাবে। ধরা পড়ে যাবে মানে কি, যে প্রথম ট্রেনটা ওইখানে চলে আসবে, দ্বিতীয় ট্রেনটা ওইখানে চলে আসবে। এখন খেয়াল করেন, আমরা কিন্তু এটা সমীকরণ আকারেও করা দিব। সমীকরণ সাজাইতে কেমন মনে হয় আপনাদের? অনেকে আছে সমীকরণ বাদ দিয়ে যদি হয় তাহলে ভালো। সমীকরণ বাদ দিয়ে যে টেকনিক গুলো, এটা হচ্ছে ফাঁকিবাজি টেকনিক। কারণটা কি? কারণ হচ্ছে ওই টেকনিকে সবখানে কাজে লাগবে না। একটা অঙ্কের জন্য একটা টেকনিক, আরেকটা অঙ্কে যাবে না আরেকটা টেকনিক, আরেকটা অঙ্কে যাবে না আরেকটা টেকনিক। কিন্তু সমীকরণটা হচ্ছে একটা ইউনিভার্সাল টেকনিক। ওইটা হচ্ছে যে আপনি যত সমীকরণের উপর বস হবেন, তত আপনি যে কোনো অঙ্ক হ্যান্ডেল করার ক্যাপাসিটি বাড়বে। এই জন্য সমীকরণ ছাড়ে দেওয়া যাবে না। আমরা সমীকরণ করবো পরে। তো এখন আসি যে এই যে ডিস্টেন্স হয়ে গেল 30 কিলোমিটার, এবং রিলেটিভ স্পিড কত? রিলেটিভ স্পিড হচ্ছে এই যে 40 - 30 = 10। এখন এই 30 কিলোমিটার গ্যাপটাকে কভার করতে গেলে 10 দিয়ে 30 কে ভাগ করলে 3 ঘন্টা লাগবে। তার মানে এই 9টা বাজার পরে, 9টার পরে কি অবস্থা দেখেন, 9টার পরে 3 ঘন্টা পরে ওদের সাক্ষাৎ হবে। সাক্ষাৎ হবে মানে কি, দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটাকে ধরে ফেলবে। তাহলে 9টার 3 ঘন্টা পরে মানে 3 ঘন্টা চলছে। 3 ঘন্টা কে চলছে? 9টার 3 ঘন্টা পরে মানে কি, এই দ্বিতীয় ট্রেনটা 40 কিলোমিটার গতিতে যেহেতু চলে, তাহলে 3 ঘন্টায় 3 × 40 = 120 কিলোমিটার। 120 কিলোমিটার দূরে চলে যাবে। তাহলে 22 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ 120 কিলোমিটার। ঠিক আছে, ওকে, এবং ক্লিয়ার সবাই?
আচ্ছা, এটা হচ্ছে শর্টকাট। এখন এই যে ইমাজিন করতে হবে, চিত্র দিতে হবে, এগুলো তো বাসার খেলা। পরীক্ষার হলে কি ওই অল্প একটু জায়গাতে আপনি ছবি আর্ট করবেন নাকি? না, ছবি তো পরীক্ষা হলে রাখবেন, পরীক্ষা হলে এই যে এইটুকু লিখবেন। কিন্তু এই কথাগুলো আমি যে ফটাফট লিখতে আছি, কিসের জন্য লিখতেছি? আমার মাথায় এই চিত্রটা আসতেছে, কিন্তু আপনার মাথায় আসতেছে না, তা আপনার মাথায় আনতে হবে, এই জন্য এতগুলো কথা বোঝাইলাম। এখন আসি আমরা এই লজিকটাকে আবার সমীকরণে নিয়ে যেতে পারি। সেটা হচ্ছে কি, আমরা ধরি এই কমলাপুর থেকে যে জায়গাটাতে যারা মিলিত হবে ওই জায়গাটা পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এক্স, ঠিক আছে? ধরি এক্স কিলোমিটার পরে পরে মিলিত হবে। সমীকরণ কঠিন লাগে কার কার বলেন? দেখেন, খুব জটিল কিছু না, লজিকটা দেখেন। লজিকটা হচ্ছে সমীকরণে খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে এই যেহেতু স্টার্টিং পয়েন্ট থেকে এই পর্যন্ত যেতে দুইজনে সেম ডিস্টেন্স কভার করবে, তাহলে আমরা ধরলাম কি ডিস্টেন্সটা এক্স কিলোমিটার। এখন প্রথম ট্রেনটাকে সময় লাগবে যত ঘন্টায় লাগুক, দ্বিতীয় ট্রেনটাকে 1 ঘন্টা কম লাগবে। কেন? কারণ ও তো জার্নি শুরুই করছে 1 ঘন্টা পরে। তাহলে আসি আমরা এক্স কিলোমিটার ডিস্টেন্স ধরলাম না, দুইজনে কিন্তু এক্স কিলোমিটার যাবে, তাহলে এক্স ডিভাইডেড 30 কিলোমিটার বেগে যে যাচ্ছে তার সময়টা বেশি লাগবে, তাহলে 30 আর এক্স ডিভাইডেড 40 ইকুয়াল টু 1 ঘন্টা। এই পয়েন্টটা বুঝছেন কিনা বলেন প্রশ্ন মতে? এটা এক্স ডিভাইডেড 30 মাইনাস এক্স ডিভাইডেড 40 ইকুয়াল টু 1 ঘন্টা। কেন? কারণ প্রথম ট্রেনটা যখন 30 কিলোমিটার বেগে যাচ্ছে ও এক্স কিলোমিটারে যাবে, ততদূর যে সাক্ষাৎ হবে ততদূর তো যাইতে হবে, স্টার্টিং পয়েন্ট দুজনের সেম, আবার মিলিত হওয়ার জায়গাটা দুজনের সেম, তাহলে এই টোটাল ডিস্টেন্সটা তো সেম। তাহলে এক্স কিলোমিটার 30 কিলোমিটার বেগে গেলে যে সময় লাগবে, এক্স কিলোমিটার 40 কিলোমিটার বেগে গেলে তার থেকে 1 ঘন্টা সময় বেশি লাগবে। 1 ঘন্টা কোথায় পাইলাম? এই 1 ঘন্টা পাইলাম 9টা মাইনাস 8টা সময়ের ডিফারেন্স। এখন এই 1 ঘন্টা দেখে আমাদের মনে আছে কি লসাগুর টেকনিকটা মনে আছে? ভিন্ন ভিন্ন গতিবেগে একই পথ যেতে সময় ভিন্ন লাগলে এদের লসাগুটাকে ডিস্টেন্স ধরে হিসাব করা যায়। 30 আর 40 এর লসাগু হচ্ছে 120। 120 কিলোমিটার হলে 30 কিলোমিটার বেগে সময় লাগে 4 ঘন্টা, 40 কিলোমিটার বেগে 120 কিলোমিটার যেতে সময় লাগে 3 ঘন্টা। 4 ঘন্টা 3 ঘন্টার ডিফারেন্স 1 ঘন্টা, এখানে দেওয়া আছে 1 ঘন্টা, যেহেতু মিলে গেছে তাহলে 120 অ্যান্সার। তাহলে 22 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ 120। আমরা আর 8-9টা অঙ্ক করবো। 23 নম্বর অঙ্ক দেখেন, ঢাকা থেকে রংপুরের দূরত্ব। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কারণ অনেকগুলো পরীক্ষায় হুবহু রিপিট আসছে, ঠিক আছে? এবং সবচেয়ে বড় কথা এখানে শেখার আছে। ঢাকা থেকে রংপুরের দূরত্ব 45 মাইল। এটাকে আসলে 45 মাইল, এই শহর পাল্টাইতেছে আর রংপুর দিয়ে দিচ্ছে, আগে অন্য ছিল আর কি, ঢাকা থেকে টাঙ্গাইল ছিল আগে, এখানে রংপুর দিয়ে দিচ্ছে। যাই হোক, হাসান ঘন্টায় 3 মাইল বেগে এবং শাহিন ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে, তাহলে একজনের গতি কম একজনের গতি বেশি, ঠিক আছে? 45 থেকে, আচ্ছা দেখেন, ঢাকা থেকে রংপুর 45 কিলোমিটার, এর মধ্যে হাসান ঘন্টায় 3 মাইল বেগে এবং শাহিন 4 মাইল বেগে। হাসান ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর, 1 ঘন্টা পর মানে এই 1 ঘন্টায় সে কিন্তু 3 মাইল চলে গেছে। যেহেতু হাসান 3 মাইল যায়, তাহলে আর ডিস্টেন্স আছে 42 মাইল। দেখেন হাসান এই পাশ থেকে যাচ্ছে, এই 1 ঘন্টায় 3 মাইল চলে গেছে, তাহলে এইখানে এখন হাসান অবস্থান করতেছে। এই সময় কি হলো, শাহিন রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল, এবার শাহিন এই পাশ থেকে আসতেছে। এখন শাহিন কত মাইল হাঁটার পরে, শাহিন মানে কি এই শাহিন, এইখানে শাহিন, এই কত মাইল হাঁটার পরে মানে ও আসতেছে আসতেছে একটা জায়গায় আসবে, হাসানের সঙ্গে দেখা হবে, মানে এইখানে হাসান আর শাহিন দুইজনের দেখা হয়ে যাবে। এই জায়গা থেকে এই জায়গাটা সাক্ষাৎ হওয়া পর্যন্ত এই জায়গাটার ডিস্টেন্স কত, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এটা এক্স ছাড়াও করতে পারবো। সেটা হচ্ছে কি, দেখেন হাসান যেহেতু আগে 1 ঘন্টা চলে গেছে, তাহলে 45 কিলোমিটারের ডিস্টেন্সটা 3 কিলোমিটার কমে হয়ে গেছে 42। এরপরে রিলেটিভ স্পিড শুরু হয়ে গেছে, কারণ এ যখন এখান থেকে যাচ্ছে ও আসতেছে, তাহলে রিলেটিভ স্পিডটা হচ্ছে 3 যোগ 4 সমান সমান 7। তাহলে সময় লাগবে কত? সময় লাগবে, এরা রিলেটিভ স্পিডে 42 কিলোমিটার রাস্তা 7 কিলোমিটার বেগে পাড়ি দিলে 6 ঘন্টা সময় লাগবে। তাহলে শাহিনের দূরত্ব কত হবে? শাহিন যেহেতু ওই পাশ থেকে আসতেছে 4 কিলোমিটার বেগে, তাহলে 4 কিলোমিটার বেগে 6 ঘন্টা আসলে সময় দূরত্ব হবে 24 কিলোমিটার। মাইল আছে, তাহলে মাইলে দিই, সমস্যা নাই। তাহলে 24 মাইল। হ্যাঁ, তাহলে এই 23 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 24 মাইল।
ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। ঢাকা থেকে রংপুরের দূরত্ব 45 মাইল। হাসান ঘন্টায় 3 মাইল বেগে এবং শাহিন ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। হাসান ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর ও শাহিন রংপুর থেকে ঢাকা রওনা হলো, তাহলে কি হলো, শাহিন কত মাইল হাঁটার পরে হাসানের সঙ্গে দেখা হবে? তাহলে এই ধরনের প্রশ্ন আপনারা সবসময় চেষ্টা করবেন চিত্র আট করে ইমাজিন করার। ধরেন ঢাকা থেকে রংপুর এই ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা হচ্ছে 45 মাইল। ঢাকা থেকে হাসান যাচ্ছে, এর গতিবেগ কত? ঘন্টায় 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে হাসান 3 কিলোমিটার বেগে সে 1 ঘন্টা আগে জার্নি শুরু করে, এই কারণে সে 1 ঘন্টায় 3 কিলোমিটার সামনে চলে যাবে। এইখানে হাসান যখন উপস্থিত হয়ে গেল তখন 1 ঘন্টা চলে গেছে। তাহলে মনে করেন সকাল 9টার সময় যদি জার্নি শুরু করে 10টার সময় হাসান এইখানে থাকবে। আমরা কিন্তু অঙ্ক করতেছি না, আমরা যদি অঙ্কটা বোঝার চেষ্টা করতেছি আসলে কি বলছে। এখন যখন এই 3 কিলোমিটার আগে গেল তখন কিন্তু এই হাসান এইখান থেকে এখন শাহিন জার্নি শুরু করলো। শাহিনের জার্নিটা কত? সে 4 কিলোমিটার বেগে হাঁটে আর কি হয়, ঢাকার দিকে আসে। তাহলে এখন এইখানে সে কটার সময় জার্নি শুরু করলো? যেহেতু 10টার সময় হাসান এখানে চলে আসছে, 10টার সময় জার্নি শুরু করছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখেন যে এইখানে আসার পরে এই টোটাল ডিস্টেন্সটা হাসান আর শাহিনের মাঝখানে 45 নাই, এখানে এই 3 কমে যে হয়ে গেছে 42। তাহলে আমরা আসি এই 42 কিলোমিটার জার্নির মধ্যে কি হবে? হাসান এবং শাহিন দুইজনের রিলেটিভ স্পিড শুরু হয়ে যাবে এবার। তাহলে রিলেটিভ স্পিডটা হবে 3 আর 4 যোগ করলে 7। তাহলে সময় লাগবে কত? 7 কিলোমিটার প্রতি 1 ঘন্টায় তারা কভার করবে। তাহলে 42 কিলোমিটার কভার করতে সময় লাগবে 6 ঘন্টা। 6 ঘন্টা যে হলো, এটা কি অ্যান্সার? না, কারণ এখানে ঘন্টা চাই নাই, চাইছে কি? চাইছে শাহিন কত দূরে এসে সাক্ষাৎ হবে, মানে একটা জায়গায় এসে শাহিন আর হাসান দুইজনের সাক্ষাৎ হয়ে যাবে, সেই জায়গাটা কত দূরে শাহিনের স্টার্টিং পয়েন্ট থেকে। তাহলে শাহিন হেঁটেছে কতটুকু? দেখেন এইখান থেকে হাসানও গেছে 6 ঘন্টা, ওইও আসছে 6 ঘন্টা। তাহলে যেহেতু শাহিন 6 ঘন্টায় 4 কিলোমিটার বেগে হাঁটে, তাহলে সে 24 কিলোমিটার হাঁটার পরে কি হবে? হাসানের সঙ্গে তার দেখা হবে। তাহলে 23 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, এখন যদি আমরা এটা সমীকরণ ধরে করি তাহলে কি হবে? ধরি শাহিন হাঁটে সমান সমান x কিলোমিটার। তাহলে শাহিন এখান থেকে x কিলোমিটার হাঁটার পরে হাসানের সঙ্গে সাক্ষাৎ হবে। তাহলে প্রশ্ন মতে সিরিয়াল খেয়াল করেন, শাহিন যদি এখান থেকে x কিলোমিটার আগায় আসে তাহলে হাসান তো তার স্টার্টিং পয়েন্ট থেকে এই পর্যন্ত গেছে, তাই না? তাহলে হাসান গেছে, প্রশ্ন মতে দেখেন শাহিন আসছে x/4 কিলোমিটার, এটা যে সময় লাগছে, এবং হাসান আসছে এই 45 থেকে x বাদ দিলে যে পথটা থাকে এই পথটা 3 কিলোমিটার বেগে। তাহলে এটা হচ্ছে হাসানের লাগা সময় আর এটা হচ্ছে শাহিনের লাগা সময়। এই দুই সময়ের ডিফারেন্সটা হচ্ছে 1 ঘন্টা। বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। এখানে আবার বলি, শাহিন যদি x কিলোমিটার হেঁটে আসে তাহলে হাসান হেঁটে গেছে 45 - x। এখন হাসানের সময় লাগছে কত? হাসানের দূরত্ব ডিভাইডেড হাসানের গতিবেগ। শাহিনকে সময় লাগছে কত? শাহিনের দূরত্ব ডিভাইডেড শাহিনের গতিবেগ। দুইজনকে কি সমান সময় লাগছে? না, হাসান 1 ঘন্টা আগে জার্নি শুরু করছে। তাহলে হাসানের সময়টা, এই জন্য আমরা এই যে দুই টাইমের ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা। ক্যালকুলেশন করলে এক্স এর যেটা মান বাইর হবে সেটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু খুব সহজ ছিল। সেটা হচ্ছে যে হাসান 1 ঘন্টা আগে 3 কিলোমিটার আগায় যাওয়ায় তাদের টোটাল ডিস্টেন্সটা 3 কিলোমিটার কমে 42 কিলোমিটার হয়ে গেছে। তাহলে এই 42 কিলোমিটার রাস্তা তারা এখন রিলেটিভ স্পিডে যাবে। এখন এই হাসান যেহেতু 3 কিলোমিটার আগে যায় এখানে আছে, এখান থেকে এই পর্যন্ত 42 কিলোমিটার রাস্তা, এবং এই 3 কিলোমিটার বেগে ও 4 কিলোমিটার বেগে আসার কারণে এদের রিলেটিভ স্পিডটা হচ্ছে 7 কিলোমিটার। তাহলে 42 কিলোমিটার রাস্তা 7 কিলোমিটার বেগে গেলে সময় লাগবে 6 ঘন্টা। 6 ঘন্টা কি? 6 ঘন্টা হচ্ছে টোটাল সময়। এখন আসি, এটা তো অ্যান্সার না, কেন? কারণ দূরত্ব চাইছে। তাহলে শাহিন 6 কিলোমিটার রাস্তা 6 ঘন্টায় 4 কিলোমিটার বেগে আসলে লাগবে 24 কিলোমিটার। 4 × 6 = 24। এই অঙ্কের মূল থিম কি, যেটা সবসময় রিপিট হচ্ছে? এই অঙ্কটার মূল থিম হচ্ছে রিলেটিভ স্পিড, কিন্তু জার্নিটা একসাথে শুরু না হয়ে একজন আগে পরে শুরু করে। এই একজন আগে পরে যে শুরু করে, এই আগের সময়টাকে পরের জনের সাথে একসাথে টাইম ম্যাচিং করে নিয়ে রিলেটিভ স্পিডে ক্যালকুলেশন করলে হবে। সমীকরণটা শেষ করুন ওর বাবা।
এটা সহজে হবে 3 আর 4 লসাগু 12, 4 4 45 180 মাইনাস 4x মাইনাস 3x ইকুয়াল টু 1 ঘন্টা। তাহলে 4x আর 3x মানে 7x, 180 এখানে আসেই, ঠিক আছে। 12টা যে ওই পাশে গুণ হয়ে গেল, তাহলে 180টা যে ওই পাশে ভাগ হয়ে গেল, তাহলে 7x সমান সমান 180, এই 12 তো এই পাশে পজিটিভ আছে, এই 180 তো এই পাশে মাইনাস হয়ে যাবে, তাহলে 180 মাইনাস 12, ঠিক আছে। তাহলে x এর মানটা হবে 180 থেকে 12 চলে গেলে কত, 168 ডিভাইডেড 7, 7 দুগুণা 14, 4 7 28, এটা নিজে পারার কথা। 23 নম্বর 24 নম্বর রেলপথ থেকে চারিগ্রাম থেকে পারিলের দূরত্ব 600 কিলোমিটার। সকাল 7টায় 90 কিলোমিটার বেগে একটা ট্রেন পারিলের উদ্দেশ্যে যায়। 1 ঘন্টা পর আরেকটি ট্রেন ঘন্টায় 80 কিলোমিটার বেগে পারিল থেকে চারিগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। বেলা কয়টার সময় ট্রেন দুটি মুখোমুখি হবে? 23 নম্বর অঙ্ক থেকে এই অঙ্কটা বেশি সহজ। 23 নম্বরটাতে এই অঙ্কের সবগুলো কাজ হয়ে গেছিল, কিন্তু ওই ঘন্টা বাইর হওয়ার পরে আবার আমরা দূরত্ব আনছিলাম, আর এখানে ঘন্টা বাইর করলে অ্যান্সার চলে আসবে। পারবেন কিনা দেখেন। হুবহু রিলেটিভ স্পিডের অঙ্ক, এবং সামারিটা হচ্ছে কি, সামারিটা হচ্ছে যে রেজওয়ানা জামান সিমকি বলছেন যে সমীকরণ ভালো লাগে, ওকে করবেন, সমস্যা নাই। তাহলে এটাতে দুই ভাবে করে দেয়। এই চারিগ্রাম থেকে পারিলের দূরত্ব হচ্ছে 600। একজন 7টায় কেউ 90 কিলোমিটার বেগে একটা ট্রেন পারিলের উদ্দেশ্যে, এই চারিগ্রাম থেকে পারিলের উদ্দেশ্যে 7টায় যাচ্ছে, আর 1 ঘন্টা পরে মানে 8টায় শুরু করলো এই পাশে, তাহলে এ তো 1 ঘন্টা আগায় যাবে। এর গতিবেগ কত ছিল? এর গতিবেগ 90 ছিল, তাহলে এখান থেকে 90 কমে হয়ে যাবে 510। এখন রিলেটিভ স্পিড কত? একজনের গতি 90 আর একজনের গতি 80, তাহলে 90 আর 80 যোগ করলে 170। আমি নিশ্চিত যে এখানে অনেকে বুঝবেন না যে 170 কোথা থেকে আসলো, অথচ আগের অঙ্কের সাথে তো ধারাবাহিকভাবে মিলাইতে হবে, তাই না? 90 আর 80 সমান সমান 170, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। 170 কিলোমিটার গতিবেগে 510 কিলোমিটার যেতে লাগবে 3 ঘন্টা। কার পরে 3 ঘন্টা? এই যে 8টার পরে 3 ঘন্টা, আর 7টার পরে যদি ধরেন তাহলে 7টার পরে আগে 1 ঘন্টা ধরতে হবে যখন সে একাই গেছে, তারপরে 3 ঘন্টা, তাহলে 8টা প্লাস 3 ঘন্টা সমান সমান 11টা। তাহলে সকাল 11টায় তাদের সাক্ষাৎ হবে। তাহলে আগের অঙ্কের থেকে সোজা না? সোহান খান বলছেন আপনি অঙ্ক করাইলে ক্লিয়ার হয় না, এমন অঙ্ক পাই না, তাই আমি কখনো একটা অঙ্ক 2বার করতে বলিনি আপনাকে। এটা আর কি, মানে ফুল মনোযোগ দিয়ে ক্লাস করবেন যখন দেখবেন, কারণ আমি তো ভাই সর্বোচ্চ ইফোর্ট দেই, এবং আপনার কোন পয়েন্টের সমস্যা হইতে পারে ওইটা তো আমার অনেক বেশি জানা, আপনার নিজের থেকেও আমার বেশি জানা, তো এই জন্য আমি ওই পয়েন্টটাতে তো ফোকাস করি বেশি। আসি 25 নম্বর কি বলতেছেন? জনির স্কুলে যাওয়ার সময় বেগ ঘন্টায় 3 কিলোমিটার এবং বাসার ফেরার সময় বেগ ঘন্টায় 2 কিলোমিটার। স্কুলে যাওয়া আসাতে যদি তার মোট 5 ঘন্টা সময় লাগে, তাহলে স্কুল ও বাসার মধ্যে দূরত্ব কত কিলোমিটার? হ্যাঁ, এখানে এই অঙ্কগুলো 5-10 সেকেন্ডে করা সম্ভব, তবে আমরা ফর্মাল নিয়মে করব আর পরে কয়েক সেকেন্ডে করার টেকনিক দেখব। কিন্তু আপনাদের মনে হচ্ছে না প্রত্যেকটা অঙ্ক ভিন্ন ভিন্ন? বাট কনসেপচুয়াল বিষয়গুলো দেখেন, বেসিক যেগুলা, দূরত্ব ডিভাইডেড গতিবেগ ইকুয়াল টু সময়, এইগুলা একেবারে খুবই কনসেপচুয়াল, এবং এইটা ভুলে তো যাওয়া যাবেই না, বাস্তব জীবনের সাথে খুব রিলেট করতে হবে। আজকে আপনি কি বাসায় সারাদিন বসেছিলেন? কোথাও কোথাও গেছেন না? তো গেছেন ধরেন 10 কিলোমিটার, আসছেন 10 কিলোমিটার, 20 কিলোমিটার, যেতে যাওয়া আসাতে মিলে আপনার 2 ঘন্টা সময় গেল, তাহলে আপনি 1 ঘন্টায় কতটুকু করে গেলেন? এটা তো রিলেটেড, এটা তো স্পিড। তাই দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে স্পিড হয়। এটা তো জীবনের অংশ, প্রত্যেকদিন একই কাজ করেন, কিন্তু অঙ্কের মতো করে হিসাব করেন না। বাট বিষয়টা যখন আপনি অঙ্কের মতো করে চিন্তা করবেন, তখন অঙ্কগুলো আর কঠিন মনে হবে না। তো এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা সিচুয়েশন। দেখেন, এটা সিচুয়েশনে আপনাকে, আপনি জনির জায়গায় চিন্তা করেন, স্কুলে যাওয়ার সময় বেগ 3 কিলোমিটার, 3 কিলোমিটার বেগে হাঁটতেছে, বাসায় ফিরে আসার সময় ক্লান্ত হয়ে গেছে, সারাদিন ক্লাস করে গতিবেগ কমাই দিয়ে 2 কিলোমিটার বেগে আসতেছে, যাওয়ার আসা মিলে 5 ঘন্টা সময় নষ্ট হলো জ্যামটা মিলে, ঠিক আছে। এখন তো এই যে জনি যে স্কুল থেকে, তার বাসা থেকে স্কুলের দূরত্ব কত, এটা তো খুব লজিক্যাল একটা অঙ্ক। এখন আপনি এইভাবে না ভাবে আপনি কিভাবে জানেন? আপনাদের মধ্যে অনেকেই ভাবে, আরে আগের অঙ্কটা করলাম, ওই অঙ্কের সাথে তো এই অঙ্কের মিল নাই, কিন্তু আগের অন্য অধ্যায়গুলো করার সময় দেখছিলাম একটা অঙ্ক করাই দিলে 4-5টা অঙ্ক পারা যায়, এখানে তো যাচ্ছে না, হ্যাঁ এটা অনেক কঠিন অঙ্ক, মাথার উপর দিয়ে যাচ্ছে। এই যে যখন আপনি নেগেটিভ ভাবে চিন্তা করবেন না, তখন নর্মাল জিনিসগুলো আপনার কাছে অনেক কঠিন মনে হবে। বিষয়টা ওইভাবে চিন্তা করার সুযোগ নাই, ঠিক আছে। ওকে, তাহলে আসি আমরা ধরি দূরত্ব সমান সমান এক্স, প্রশ্ন মতে x ডিভাইডেড 3 প্লাস x ডিভাইডেড 2 ইকুয়াল টু কত ঘন্টা? 5 ঘন্টা।
আর এখানে চিত্র আট করে ছাড়া বইয়ের স্টাইলে সমাধান করলাম, অনেকে ইমাজিন করতে পারতেছেন না। বিষয়টা এইরকম, এই যে টোটাল বাসা থেকে স্কুল এই দূরত্বটা কি হচ্ছে কতটুকু জানি না, ধরলাম এক্স। যাওয়ার সময় যখন 3 কিলোমিটার বেগে গেল তখন এই এক্স কিলোমিটার যেতে সময় লাগছে x/3 ঘন্টা। 2 কিলোমিটার বেগে ফিরে আসার সময় সময় লাগছে x/2 ঘন্টা। এই দুই সময় মিলে হচ্ছে 5 ঘন্টা। মানে এগুলো সমাধান করতে হবে। 6 2x + 3x = 5, তাহলে 5x = 5 × 6 আর x = 5, নিচে 5 5 কাটা = 6। তাহলে এই 6 হচ্ছে এখানকার অ্যান্সার, x এর মান। কিন্তু এই যে সমাধানটা ভাবতে আর এই যে সমীকরণ সাজানোর সময় একটু মাথা ঘামাইতে যে সময় লাগবে, সবকিছু মিলে আলটিমেটলি 2 মিনিট সময় আপনার চলে যাবে। কারণ এই 2 মিনিটের প্রশ্নটা কিভাবে 20-25 সেকেন্ডে সমাধান করা যায়, এবং এই XYZ ছাড়া, ফ্র্যাকশন ছাড়া কিভাবে চিন্তা করা যায়, এটা কি শেখার জরুরি মনে করেন না? এবং এই যেটা যদি শিখবো এখন টেকনিকটা, এটা কি শুধু এই অঙ্কে ইউজ করবো না, এরকম আরো অনেক অঙ্কে ইউজ করবো, এবং অলরেডি আমরা এটা শিখে আসছি। সেটা কি? ঠিক ঠিক স্যার, এইগুলাই আসে মনে। তো তাহলে এখন আমরা যদি কয়েক সেকেন্ডে শিখতে চাই, তাহলে আমরা কি দেখবো? আমরা দেখবো যাওয়ার সময় যাচ্ছে 3 কিলোমিটার বেগে, আসার সময় আসতেছে 2 কিলোমিটার বেগে। তাহলে ডিস্টেন্সটা কত আমি জানি না, কিন্তু মনে মনে ধরে নেই 3 আর 2 এর লসাগু হচ্ছে 6 কিলোমিটার ডিস্টেন্স। মনে মনে কেন? কারণ এমন একটা ডিস্টেন্স ধরবো যাকে 3 দিয়ে ভাগ করা যায়, যাকে 2 দিয়ে ভাগ করা যায়। 3 আর 2 এর লসাগু কত? 6। এটা তো কয়েক সেকেন্ডে করা সম্ভব লসাগু ক্লাস করলে। তাহলে 3 দিয়ে 6 কিলোমিটারকে ভাগ করলে হচ্ছে যাওয়ার সময় লাগছে 2 ঘন্টা, আর 2 দিয়ে 6 কিলোমিটারকে ভাগ করলে আসার সময় লাগছে 3 ঘন্টা। এই 3 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা। এটা কিন্তু আমরা এই প্রশ্নের 5 ঘন্টাকে মেলানোর জন্য করি নাই, আমরা আমাদের মতো করে করছি, কিন্তু দেখছি এখানে 5 ঘন্টা আসছে, এখানে 5 ঘন্টা মিলে গেছে। মিলে যেহেতু গেছে, তাহলে আমরা যে লসাগু যেটা ধরছি 6 কিলোমিটার, এটা হচ্ছে এই প্রশ্নের আনসার। দেখেন কাকতালীয় ভাবে মিলে গেছে। এখন ধরেন এইখানে 5 ঘন্টা দেওয়া না থাকে, যদি 10 ঘন্টা দেওয়া থাকে, তাহলে কাহিনীটা কি হতো? তাহলে কাহিনীটা তখনও কিন্তু 3 আর 2 এর লসাগু 6 ধরতাম, তখনও এখানে 2 ঘন্টা, এখানে 3 ঘন্টা ধরতাম, তখন আমাদের এখানে 5 ঘন্টা আসতো, কিন্তু তখন আমরা এই 6 কে অ্যান্সার বলতাম না, কারণ আমরা দেখতেছি যে এখানে 10 ঘন্টা দেওয়া আছে, তাই না? 5 ঘন্টা সময় মোট লাগলে দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার, সময় লাগছে 10 ঘন্টা, ডাবল সময় লাগতেছে, তাহলে আপনি অবশ্যই ডাবল পথ গেছেন, তাহলে 12 কিলোমিটার। তখন অ্যান্সার 12 হইতো। এই নতুন একটা প্রশ্ন বানাই বললাম না, অনেকে আছে খুঁজে পাচ্ছেন না, বলছে 12 কোথায় পাইলো, 6 কোথায় এলো, 10 কই স্যার? হ্যাঁ, এটা তো দেখা যাচ্ছে না। ভাই ওই আপনার অঙ্ক তো অনেক আগে করা শেষ। এখানে বললাম যে যদি ডিজিট ক্লাস চেঞ্জ করে দিত, তাহলে এইভাবে শুরু করতাম, এবং এই ডাবল সময়ের কারণে ডিস্টেন্সটা ডাবল ধরে নিতাম। তাহলে এই ব্যক্তিরা সমীকরণ সাজানোর সময় লজিক দেখা দিলাম, লসাগু সিস্টেমে দেখাই দিলাম, এরকম আরো প্রশ্ন ইউটিউবে আমাদের ভিডিও আছে, অনেক সুন্দর দেখে নিতে বললাম। আর কি বলেন? 46 নম্বর প্রশ্নটা, এই 26 নম্বর প্রশ্নটা আগের প্রশ্নের উল্টা। উল্টা মানে কি, আগের বার যেতে লাগছে 3 ঘন্টা, আসা লাগছে 2 ঘন্টা, মোটে 5 ঘন্টা দেওয়া আছে। কিন্তু এবার এখানে দেওয়া আছে যে যেতে যে সময় লাগছে আসার থেকে তার সময় 1 ঘন্টা বেশি লাগছে। তার মানে আগের বার যোগ করা ছিল, এবার বিয়োগ। ইচ্ছা মতো করেন, তো লসাগু করে করেন অথবা এক্স ধরে করেন, কার কিরকম সময় লাগতেছে নিজে এক্সপেরিমেন্ট করেন। তাহলে 26 নম্বর প্রশ্নের অ্যান্সার কি বলেন? এখন সমীকরণ যে কঠিন বিষয়টা এরকম না। যখন আপনি সমীকরণের বস হয়ে যাবেন, তখন আপনি অঙ্ক দেখে জানেন এই সমীকরণকে এমন ভাবে সাইজ করে নিবেন, ঠিক আছে, ভুল হওয়ার যে যে পয়েন্ট আছে সেই পয়েন্ট আপনার আগে ক্লিয়ার, ঠিক আছে। 4 6 এর লসাগু হচ্ছে 12। দেখেন এখানে কিন্তু আপনি লসাগু করতেই হচ্ছে, এরকম না যে আপনি এই লসাগু ওইভাবে করতে গেলে লসাগু করতে হবে মুখে মুখে, কিন্তু এখানে তো লসাগু করতে হচ্ছে, তাই না? তাহলে এখানে হচ্ছে 4 6 লসাগু হচ্ছে 12, 3 আর 2 এক্স বাদ দিলে এক্স থাকে, এক্স এর মান 12, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 12। হ্যাঁ, সমীকরণ করার পরও দ্রুত অ্যান্সার করলাম। মনে করতে পারেন যে কিভাবে মুখস্থ আছে নাকি, না, বিষয় হচ্ছে সমীকরণের কাজগুলো খুব ফাস্ট করাই দিলাম, ঠিক আছে। যেমন 6 আর 4 এর লসাগু হচ্ছে 12, হ্যাঁ, তাহলে 6 আর 4 এর লসাগু 12। এখন যদি আমি নিচে 12 দেই, তাহলে এখানে 4 দিয়ে 12 কে ভাগ করলে 3x, আর 6 দিয়ে 12 কে ভাগ করলে 2x, তাহলে 3x থেকে 2x বাদ দিলে x, আর এই 12 আর 1 গুণ করলে 12। এই পুরো কাজটা আমি মুখে মুখে করে ফেলছি, কারণ কি ডিজিট গুলো ছোট, আর এগুলো অঙ্ক করতে করতে হাফেজ হয়ে গেছে, আপনাকে করতে থাকতে হবে, ঠিক আছে না? আর লসাগু টেকনিকটা কি? লসাগু টেকনিকটা হচ্ছে 6 আর 4 এর লসাগু হচ্ছে 12, তাহলে এখানে 6 এখানে 4, তাহলে দেখেন
6 আর 4 এর লসাগু যদি 12 হয়, তাহলে এখন আসি 6 দিয়ে 12কে ভাগ করলে 2, 4 দিয়ে 12কে ভাগ করলে 3 ঘন্টা। দেখেন যাওয়ার সময় লাগছে 2 ঘন্টা, আসার সময় লাগছে 3 ঘন্টা, ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা। এই প্রশ্নের 1 ঘন্টার সাথে মিলে গেছে না? তাহলে মিলে যেহেতু গেছে, তাহলে আমি যে আইডিয়া করে 12 ধরছিলাম লসাগু, ওইটাই আনসার। কাকতালীয় ভাবে যেটা ধরছি ওটা মিলে গেছে। ঠিক আছে? আচ্ছা, যার যেভাবে সহজ লাগে করবেন, কোনো সমস্যা নেই। 27 নাম্বার, এইটা নিজের মতো করে করবেন। এখানে ডিজিটটা একটু বড় আছে, এই জন্য একটু সময় লাগবে, বাট জিনিসটা হুবহু একই। ঠিক আছে? নিজে থেকে করে নেবেন। 7030 এর লসাগু হচ্ছে 270। এই 270 কিলোমিটার ধরলে ডিফারেন্স যেটা আসবে সেটাকে, আচ্ছা এটা একটু লসাগুটা শর্টকাটটা দেখা দিই। আর রিটার্ন কিন্তু একই। রিটার্ন কি? x/27 মাইনাস x/30 ইকুয়াল টু হচ্ছে 20/60। এটা ক্যালকুলেশন করবে, আনসার চলে আসবে। এখানে একটা মিস্টেক হতে পারে, সেটা হচ্ছে 30 আগে দেওয়া আছে, এই জন্য অনেকে x/30 মাইনাস x/27 দিতে পারেন। এটা কনফিডেন্টলি ভুল আনসার হবে, মাইনাস ফিগার আসবে আনসারে। কেন? কারণ যখন গতিবেগটা কমে গেছে তখন তার সময়টা বেশি লাগছে। তাহলে বেশি লাগার সময়টা যদি আগে না লিখে কম লাগার সময়টা যদি আগে লেখেন, তাহলে অ্যান্সারে তো মাইনাস ফিগার আসবে। তাহলে আসি আমরা নেক্সটে 27 নম্বরটাতে এইভাবে। আর লসাগু সিস্টেমে করলে 270 30 দিয়ে ভাগ করলে হচ্ছে 27 ঘন্টা, না সরি 30 দিয়ে ভাগ করলে 9 ঘন্টা, আর 27 দিয়ে ভাগ করলে 3 ঘন্টা, সরি 10 ঘন্টা। ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা ডিফারেন্স করতে গেলে 270 মিনিট লাগে, 270 কিলোমিটার যাইতে হবে। তাহলে 20 মিনিট, তার মানে 60 মিনিটের জায়গায় যদি 20 মিনিট ডিফারেন্স, 3 ভাগের 1 ভাগ, তাহলে ডিস্টেন্সটাও 3 ভাগের 1 ভাগ হয়ে 90 কিলোমিটার হবে। 27 নম্বর, এটা বুঝতেছেন কিনা বলেন? তাহলে এখানে হচ্ছে যে 270 কে যদি আমরা লসাগু ধরি, তাহলে যাওয়ার সময় লাগছে 9 ঘন্টা, আসার সময় লাগছে 10 ঘন্টা। 9 ঘন্টা 10 ঘন্টার ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 60 মিনিট। তো পার্থক্য 60 মিনিট হলে ডিস্টেন্স 270, পার্থক্য 20 মিনিট হলে ডিস্টেন্স 90। 28 নম্বর, একটা বাস প্রতিদিন একটি নির্দিষ্ট গতিতে 60 মাইল পথ অতিক্রম করে। প্রশ্নের ভাষাগুলোর সাথে আপনাকে পরিচিত হইতে হবে, নাহলে কোন প্রশ্নটা কোন স্টাইলে শুরু করবেন আপনি হজবরল করে ফেলতে পারেন। ঠিক আছে? এখানে কি বলতেছে বলেন? একটা বাস প্রতিদিন একটা নির্দিষ্ট গতিতে, এই গতিটা আমরা জানি না, 60 মাইল পথ অতিক্রম করে। আসলে 60 মাইলের নাম হচ্ছে দূরত্ব। এইভাবে অঙ্ক রিডিং পড়ার সাথে সাথে ক্যাচ করতে পারতে হবে যে এটা গতি নাকি দূরত্ব নাকি সময় নাকি রিলেটিভ স্পিড বানাইতে হবে। অঙ্কটা রিডিং করার সাথে সাথে মাথা কাজ করতে হবে। এবং এরকম না যে আপনি একটা করে 100টা পারে যাবেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অঙ্কে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করতে পারতে হবে। এরপর কি বলতেছে? একদিন যান্ত্রিক ত্রুটির কারণে বাসের গতি 10 মাইল ঘন্টা কমে যায়। আগের গতিবেগ কি দেওয়া আছে? দেওয়াই নাই। আগের গতি কত ছিল? জানি না। তার আগের গতি যাই ছিল ওইটা থেকে গতিবেগটা 10 মাইল কমে যাবে। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন পরীক্ষা দেওয়ার সময় কি করবেন জানেন? এই 60 থেকে 10 বিয়োগ করে 50 বানাবেন। বিষয়টা শুনতে হাস্যকর লাগতেছে, কিন্তু অনেকে এই কাজটাই করবেন। কেন জানেন? আপনি জানেন না যে 60 এর নাম কি 10 এর নাম কি, জানেন কিন্তু আপনি অত ডিপলি চিন্তা করেন নাই। এখানে 60 হচ্ছে পথ, পথ মানে ডিস্টেন্স। 60 কিলোমিটার যেতে আপনার গতিবেগ 600 কিলোমিটার হতে পারে, আপনার গতিবেগ 20 কিলোমিটার হতে পারে, আপনার গতিবেগ 45 কিলোমিটার হতে পারে, আমি জানি না। ওইটাই তো বলছে যে একটি নির্দিষ্ট গতিতে। তাহলে এই নির্দিষ্ট গতিটার নাম যদি আমরা ধরি এক্স, তাহলে এই 10 মাইলতে ঘন্টা গতিবেগ এটা কমে গেল, এটা কি 60 থেকে 10 কমবে নাকি এক্স থেকে 10 কমবে? এই এক্স থেকে 10 কমবে। এই যে সূক্ষ্ম ডিফারেন্স গুলা যারা বুঝবেন তাদের জন্য অনেক ইজি, কিন্তু যারা আসলে বাতাসের অঙ্ক করতে চান বা মানে বিষয়টার ভেতরে না ঢুকে যদি উপরে উপরে যাইতে চান, বা ওই যে অনেকে আছে কিন্তু কমন পাওয়ার জন্য অঙ্ক করে, তাদের কিন্তু এরকম একটা ছোট্ট কথার মারপ্যাচ ধরা যাবে না। তাই এবং ওই পথ অতিক্রম করতে 3 ঘন্টা বেশি লাগে। যখন গতিবেগ কমাই দিবে তখন নিশ্চিত ভাবে তো সময় বেশি লাগবে। এটা তো লজিক্যাল পয়েন্ট। আপনি আপনার লাইফের সাথে মিলান তো। যাওয়ার সময় বৃষ্টি ছিল না, আপনি ভোর করে গাড়ি মোটরসাইকেল নিয়ে চলে গেছে, কিছু আসার সময় বৃষ্টি হয়ে রাস্তায় কাদা হয়ে আসছে, এখন রিস্ক হয়ে গেছে, এখন গতিবেগ অনেক কমাই দিচ্ছেন, স্লো আসতেছেন, তো সময় বেশি লাগবে না? আচ্ছা, তো এটা একটা ফিগার দিয়ে দিই আমরা। এই ফিগার দিলাম, আপনি 60 কিলোমিটার দূরে গেলেন, যাওয়ার সময় একটা গতি ছিল, আসার সময় ওই গতিটা 10 কমে গেছে, এটা আপনার 3 ঘন্টা বেশি লাগছে। এখন আসি বলতেছে কি যে বাসটির স্বাভাবিক গতি কত। এই স্বাভাবিক গতি হচ্ছে এই নির্দিষ্ট গতি, এই এক্স। এখন কি সমীকরণের ফরম্যাটটা মাথায় আসতেছে? ধরি স্বাভাবিক গতি বা নর্মাল গতি বা গতিবেগ না
কমালে যেটা থাকতো গতি এক্স, এই এক্স মানেই হচ্ছে এক্স কিলোমিটার পার ঘন্টা। এখন ডাইরেক্ট প্রশ্ন মতে খেয়াল করেন, নর্মালি 60 মাইল পথ অতিক্রম যখন করলেন তখন সময় বেশি লাগছে নাকি 10 কিলোমিটার গতি যখন কমে যায় তখন সময় বেশি লাগছে? পরের সময়টা বেশি লাগছে। এই জন্য 60 ডিভাইডেড এক্স মাইনাস 10 আর 60 ডিভাইডেড এক্স, এইটা হচ্ছে গতিবেগ যখন কমে গেছে তখন লাগার সময়, আর এটা হচ্ছে নর্মাল যখন গতি ছিল, যখন গতি কমে নাই তখন লাগার সময়। এই দুই সময়ের ডিফারেন্স হচ্ছে কত ঘন্টা? 3 ঘন্টা। এইখানে অনেকে 60/x টা আগে লিখতে পারেন, মাইনাস ফিগার আসবে, মুখস্থ রোবটের মতো অঙ্ক করা যাবে না, ঠিক আছে? মহসিন মিয়া বলছেন আমি ইতিমধ্যে করে ফেলেছি। ভুল হওয়ার জায়গাগুলো তো আমরা জানা আছে, আমাদের বেসিক ম্যাথ বই পড়তে পড়তে অনেক জায়গায় দেখবেন যে ভুল হতে পারে যেখানে লেখা আছে, তার মানে আপনি কোথায় ভুল করতে পারেন আমরা আগে থেকে জানি। এগুলো আসলে অভিজ্ঞতার কারণে হয়েছে। পরবর্তী ক্যালকুলেশন করলে এটা অ্যান্সার চলে আসবে। এখানে মিডিল টার্ম হবে, বুঝছেন? আর যে কোনো অঙ্কের মিডিল টার্ম করতে গেলে না, পাটিগণিতের অঙ্ক বিশেষ করে মিডিল টার্ম করে বীজগণিতের অঙ্ক করতে গেলে সময় বেশি লাগে, ঠিক আছে? তাহলে এখানে আমরা অবশ্যই এমসিকিউর জন্য একটা বিকল্প বুদ্ধি বাই করব। সে বুদ্ধিটা কি আমরা দেখবো এখন, সমস্যা নেই। বাট এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। সমীকরণ পর্যন্ত ক্লিয়ার? সমীকরণের ভুলের জায়গাগুলো কিন্তু বলে দিছি, এই যে এইটা আপনি আগে লিখে ভুল করতে পারেন, আবার এখানে সমীকরণ সাজাইতে যে আবার উল্টাপাল্টা করতে পারেন। জানেন কি উল্টাপাল্টা করতে পারেন? জানেন 60 নিচে দিয়ে উপরে এক্স মাইনাস 10 দিতে পারেন, অথবা 60 এর সাথে এক্স মাইনাস 10 গুণ হবে না যোগ হবে। এই 60 এক্স বানাবেন নাকি এক্স বাই 60 বানাবেন নাকি 60/x বানাবেন। গতিবেগের 3টা অধ্যায় থেকে এতগুলো ক্লাস করে এতগুলো অঙ্ক সমাধান দিয়ে প্রত্যেকটা অঙ্কের ধরে ধরে ব্যাখ্যা দিয়ে এই অধ্যায়টার শুরুতে একেবারে ভেঙে চুরে গতিবেগটা বোঝায়া তারপরে যদি কেউ এরকম করেন, তিনি আসলে অঙ্ক করতেছেন না, তিনি একটা স্বপ্নের অলিক রাজ্যে আছেন, ঠিক আছে? মানে কোনো বাস্তবে নাই। আপনি যখন উল্টাপাল্টা লাগবে তখন আপনি আপনার বাস্তব জীবনের প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝবেন যে আপনি বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে যাবেন, আপনি প্রতি ঘন্টায় 1 কিলোমিটার বেগে যান, তাহলে আপনার কয় ঘন্টা সময় লাগবে? 5 ঘন্টা। তাহলে 5 কিলোমিটারটা উপরে থাকে নাকি নিচে থাকে, এটা নিজেকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? আচ্ছা, সমীকরণ যেটা বড় সেটা আগে নাকি পরে, এটা নির্ভর করে সমীকরণের ডান পাশের কুলুর উপর। এখানে ডান পাশের কুলুর 3 ঘন্টার নাম কি? 3 ঘন্টার নাম বেশি লাগে। বেশি লাগে মানে কি? এটা পার্থক্য। তাহলে পার্থক্যের ক্ষেত্রে তো বড় সংখ্যাটা থেকে যদি ছোট সংখ্যাটা বিয়োগ না করেন তাহলে তো মাইনাস ফিগার অ্যান্সার আসবে। এখন আসে আমরা এই অঙ্কটায় কয়েক সেকেন্ডের সমাধান দেখব, ঠিক আছে? সেটার জন্য লজিকটা কি দেখেন। লজিকটা হচ্ছে এই 60 একটা সংখ্যা দিয়ে ভাগ করতেছি, সেটার নাম কি? সেটার নাম আমরা একটু আগে এক্স ধরছি, এখন মনে করি একটা গোল্লা দিয়ে 60 কে ভাগ করতেছি। এই 60 কে আগে যে সংখ্যাটা দিয়ে ভাগ করতেছি তার থেকে 10 ছোট একটা সংখ্যা দিয়ে ভাগ করতেছি, 10 ছোট। তাহলে এখানে আসি, দেখেন যে 60 ডিভাইডেড কত? 28 নম্বর প্রশ্ন দেখেন, 60 ডিভাইডেড একটা সংখ্যা কত জানি না, কিন্তু ওই সংখ্যাটা থেকে 10 ছোট এটা একটা সংখ্যা, এবং এর ফলাফলটা আবার আসতেছে 3 ঘন্টা। তার মানে পূর্ণ সংখ্যা, দশমিক নাই। তার মানে অবশ্যই এখানে একটা সংখ্যা আছে যেটাতে 60 দিয়ে 60 কে নিশ্চিতে ভাগ করা যায়, আবার ওই সংখ্যাটা থেকে 10 কমালে একটা নতুন সংখ্যা হয়, সেটা দিয়ে আবার 60 কে নিশ্চিতে ভাগ করা যায়। তাহলে দেখেন আমি যদি 32 নেই, 32 দিয়ে তো 60 কে ভাগই করা যায় না। এটা কিন্তু আমাদের অ্যান্সার, প্রথম স্বাভাবিক গতির অ্যান্সার। এটা যে 45 নেই, 45 দিয়ে তো 60 কে ভাগ করা যায় না। 25 যদি নেই, 25 দিয়ে তো 60 কে ভাগ করা যায় না। শুধুমাত্র এতে 20 আছে, এই 20 দিয়েই শুধুমাত্র ভাগ করা যায়। এটা কি অ্যান্সার? জানি না, বাট এটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাহলে আসি, 20 দিয়ে যদি আমি 60 কে ভাগ করি তাহলে লাগতেছে 3 ঘন্টা, আর 20 এর থেকে 10 কম, তার মানে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে লাগতেছে 6 ঘন্টা। দেখেন 3 ঘন্টার থেকে 6 ঘন্টা 3 ঘন্টা বেশি। তাহলে এই যে শুদ্ধি পরীক্ষার মাধ্যমে মিলে গেল, তাহলে এইখান থেকে আমরা অপশন টেস্টও করতে পারি। কিন্তু আমি যে একটা টেকনিক বললাম এটা কিন্তু অপশন টেস্ট ছাড়া অ্যান্সার বলার মতো অঙ্ক। সেটা কি? 60 কে ভাগ করা যায় দুটা সংখ্যা বলেন, যে দুটা সংখ্যার ডিফারেন্স আবার 10, সেটা হইতে পারে 20 আর 10, আর অথবা হইতে পারে 30 আর 20। তো 30 আর 20 দিয়ে মিলতেছে না অপশনটা, এই জন্য 20 আর 10 হবে, তার মানে 20 আনসার। এত সুন্দর লজিক কি অঙ্কবাদে অন্য কোথাও আছে যে মিলে যাবে বিষয়টা? তো এত প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল একটা সাবজেক্ট কেন মজা লাগে না আপনাকে বলেন? আজ নতুন অঙ্ক করবো 29 নাম্বার। কি এগুলো তো পরীক্ষা আসা প্রশ্ন না?
কি ক্লিয়ার সবাই ক্লিয়ার বলেন? পরীক্ষা দেওয়ার আগে যদি আবার সলভ ক্লাস করতে চান কালকে আবার ক্লাস নিব, বলেন কোথায় সমস্যা? ভ্রমণের প্রথম 6 ঘন্টায় একটা গাড়ির গড় গতিবেগ ছিল 40 কিলোমিটার এবং বাকি অংশের গড় বেগ ছিল 60 কিলোমিটার। যদি সম্পূর্ণ ভ্রমণে গাড়িটির গড় বেগ 55 কিলোমিটার ঘন্টা হয় তবে ভ্রমণের মোট সময়কাল কত? ঠিক আছে, আচ্ছা তাহলে আসি এটা সমাধান। ভ্রমণের প্রথম 6 ঘন্টায় একটি গাড়ির গড় বেগ ছিল 40 কিলোমিটার পার ঘন্টা। তাহলে ভ্রমণের প্রথম 6 ঘন্টায় এই কথা দ্বারা কি বুঝতেছেন? প্রশ্ন পরে কি বলতে পারে এখানে কিন্তু বোঝা যাচ্ছে। তার মানে 6 ঘন্টা থেকে বেশি ঘন্টা সময় জার্নি করছে, তার মধ্যে প্রথম যে 6 ঘন্টা এই সময় গাড়ির গতিবেগ ছিল 40। তার মানে এই যে একটা বিশাল পথ, এই পথটার নাম দেই এ থেকে বি। এইখানে একটা নির্দিষ্ট পথ হচ্ছে 6 ঘন্টায় গেছে, কত বেগে? 40 বেগে, 240 কিলোমিটার রাস্তা, এইটার নাম দেই এ থেকে সি। তাহলে এ থেকে বি পর্যন্ত টোটাল পথের মধ্যে এ থেকে সি পর্যন্ত একটা পথ, এইটা হচ্ছে টোটাল 240 কিলোমিটার, এইটা সে গেছে 40 কিলোমিটার বেগে প্রথম 6 ঘন্টা। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। বাকি অংশের গড় গতিবেগ 60, বাকি অংশ মানে এই সি থেকে বি পর্যন্ত এই অংশটার গতিবেগ 60, কয় ঘন্টা চলছে জানি না। যদি সম্পূর্ণ ভ্রমণ মানে কি এ থেকে ই বি পর্যন্ত এই যে টোটাল পথটা, এই ভ্রমণে কি হচ্ছে গড় বেগ মানে কি যে প্রতি ঘন্টায় গড়ে যদি সে 55 কিলোমিটার যায় তবে ভ্রমণের মোট সময়কাল কত? তাহলে দেখেন মনে করেন এখানে 2 ঘন্টা আসো সাপোজ, তাহলে এই 2 ঘন্টা আর 6 ঘন্টা মিলে 8 ঘন্টা হচ্ছে অ্যান্সার হবে। তাহলে আমরা যদি এইখানকার সময়টা বাইর করতে পারি তাহলে অটোমেটিক্যালি এইখানকার সময়টাও পাবো। এইখানকার সময়টা আমাদের দেওয়া নাই, তাহলে আমরা এইখানকার সময়টাকে ধরলাম এক্স ঘন্টা। তাহলে এক্স জিনিসটা কি বুঝতেছেন? এক্স জিনিসটা আলুর মতো সবখানে আছে, কিন্তু যখন যেই রকম নাম যেখানের সাথে যায় তখন সেইভাবে। আলু যখন গোস্তে দেওয়া হয় তখন একভাবে কাটা হয়, মাছে দেওয়ার সময় লম্বা করে কাটা হয়, আবার সবজিতে দেওয়ার সময় টুকরা করে আলাদা কাটা হয়। তো এক্স জিনিসটা এরকম যে এর কোনো ফিক্স নাম নাই যে এক্স কিলোমিটার হয় নাকি এক্স ঘন্টা হয়, যখন যা নাম দেবেন তাই হবে। তাহলে এইখানে এক্স এর নাম হচ্ছে ঘন্টা, মানে আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার কত? আমাদের অ্যান্সার হচ্ছে এক্স প্লাস এক্স ঘন্টা। তাহলে আমরা যদি এইখানে এক্স ধরি তাহলে এখানে কি হবে? তাহলে এখানে এক্স টোটাল যদি এক্স ঘন্টা জার্নি করে তার মধ্যে 6 ঘন্টা প্রথমে বাদ, তাহলে এখানে হবে এক্স মাইনাস 6। তো যেভাবে খুশি সেভাবে ধরা যায়, বাট আমি যদি এখন একভাবে করাই দেই আর আপনি যদি বইয়ে যায় দেখেন আরেকভাবে এক্স ধরা আছে, তখন বলবেন যে কোনটা সঠিক কোনটা ভুল। ভাই দুইটা যে সঠিক এটা কেন বুঝেন না? আমার ওই ছোট মেয়েকে কোন একটা জিনিস এনে দিলে বা কোন একটা কারণে ওকে একটু থ্যাংক ইউ দিলে বা ওর প্রশংসা করলে, ঠিক আছে, যে মা তুমি অনেক ভালো, ঠিক আছে, তখন বড় মেয়ে বলে কি আমি কি খারাপ? আমি বললাম তোমাকে আমি কখন খারাপ বললাম? বলছে তুমি যে বললা ওকে ভালো, ঠিক আছে। আমি বললাম যে মা দেখো আমরা যে এই যে আমের সিজনে আম খাইলাম না, প্রথমে যে ল্যাংড়া আম খিরসাবাদ আম খাইলাম হিমসাগর, ওইটাও টেস্ট, কিন্তু যখন আমরা হিমসাগর আম খাইলাম ওইটাও একটা টেস্ট, আবার যখন আমরুপালি আম খাইতেছি ওইটাও টেস্ট। সবগুলো মিষ্টি না? বলছে হ্যাঁ বাবা সব মিষ্টি, কিন্তু সবগুলো কি একই রকম আম ছিল? বলছে না। তো আমি বললাম যে দেখো তুমিও তোমার বোন ভালো মানে তুমি খারাপ বিষয়টা এরকম না, তুমিও ভালো। তো এক্স এর বিষয়টা এরকম যে এইখানে এক্স ধরছি মানে তখন এখানকার স্টাইলটা একরকম হবে, এটাও সঠিক। আর এখানে এক্স ধরলে যে ওইটা ভুল বিষয়টা এরকম না, ওইখানে এক্স ধরলেও সঠিক হবে, কিন্তু তখন আবার এটাকে সেইভাবে সাজাইতে হবে। তো কোনটা ভুল কোনটা হইলে মানে এটা সঠিক হলে অন্যটা ভুল হবে বিষয়টা এরকম না, ওইটাও সঠিক হইতে পারে। এই জিনিসটা মাথায় রাখবেন, নাহলে কিন্তু ছোট বাচ্চার মতো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা নর্মালি সমীকরণটাকে এটাকে এক্স দিব, তাহলে সুবিধা হবে, কারণ মাইনাস থেকে প্লাস ধরা আমাদের জন্য লজিক্যাল, বেশি মাথা কাজ করে ভালো। তাহলে এটার নাম এক্স ধরলে আমি কি ধরি? ধরি দ্বিতীয় অংশের সময় বা 60 কিলোমিটার বেগে গেছে সমান সমান এক্স ঘন্টা। তাহলে প্রশ্ন মতে আমি বানাই দিলে আপনার জন্য কিন্তু চিন্তা করা অনেক ইজি হয়ে যাবে। বাট আপনাকে যদি বলে আপনি বানান, তাহলে আপনি যদি বই দেখে থাকেন তাহলে সহজে পারবেন, বই দেখে না থাকলে আমার মনে হবে নিজে থেকে বানাইতে গেলে গরম হয়ে যাবে মাথা। আর আমি এটা সমাধান করে দিব, কিন্তু পরীক্ষায় আমি এই অঙ্ক দিব না, এরকম অন্য একটা অঙ্ক বানাই দিব, ওইটাতে আবার যা যুদ্ধ শুরু করে দিবেন। তাহলে আমাদের আসলে কি করা দরকার? এমন ভাবে লজিকটা ডেভেলপ করা দরকার যে কোনো প্রশ্ন আসলে সমীকরণটার প্রশ্ন মতো লাইনটা কেমন হতে পারে এইটা নিয়ে চিন্তা করতে পারতে হবে। তো এইখানে আমরা দেখবো যে এই প্রশ্নপত্রে সমীকরণটাতে কি কি জিনিস সমান হওয়া সম্ভব। এখানে কি এই ঘন্টা সমান হওয়া সম্ভব? না। এই দূরত্ব সমান হওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব,
কিন্তু নাও সম্ভব হইতে পারে, ঠিক আছে। বাট এইটা যদি খেয়াল করেন যে এ থেকে বি পর্যন্ত পথ, এ থেকে সি পর্যন্ত এই পথটা, আর সি থেকে বি পর্যন্ত এই পথটা, এই দুটা পথ যোগ করলে যা হয় মোট পথ তাকে বলা হয়। তাহলে আমরা যদি আসি প্রশ্ন মতে এই অংশটা কাজ করি 6 × 40, এটা একটা প্রথম অংশ, প্লাস এক্স গুণন 60, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। এই দুটা অংশ যোগ করার ফলে যে টোটাল ডিস্টেন্সটা আসলো, এখানে 55কে কাজে লাগাইতে হবে। তাহলে 55 গুণন 55 কিলোমিটার গড় গতিবেগ কোন গতিবেগ টোটাল, তাহলে টোটাল সময় লাগছে কত, এখানে 6 ঘন্টা আর এখানে x ঘন্টা মিলে 6 + x। তাহলে এইটা হচ্ছে টোটাল পথ 55 এর সাপেক্ষে, আর এইটা হচ্ছে টোটাল পথ, দুইটা আলাদা আলাদা পথকে যোগ করলাম, মানে ভেঙে ভেঙে দুইটা অংশ। এটা হচ্ছে সমীকরণ। এই জন্য বলি স্যার সমীকরণ ডেভেলপ করতে হবে। আচ্ছা, এই প্রশ্নের সমীকরণের লজিক তো ধরতে পারছেন? আচ্ছা, বাকিটা আপনারা করে নেবেন, করে নিলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, 5 দিয়ে কাটাকাটি করা যায়, 5 × 11 = 55, 5 × 12 = 60, এখানে যেহেতু যোগ চিহ্ন আছে তাহলে 5 × 8 = 40। বাকিটা করে নেবেন, হ্যাঁ, করে নিলে অ্যান্সার কত আসবে আবার। আচ্ছা, অ্যান্সারটা আমরা পরে দেখতেছি। এই করে নিলে এক্স এর যেটা মান বাইর হবে সেটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। সরি, এক্স এর যেটা মান বাইর হবে ওটা অ্যান্সার না, কারণ এখানে আমরা এক্স ধরছি দ্বিতীয় অংশের সময়। মোট অ্যান্সার হবে এই এক্স এর যেটা মান বাইর হবে তার সাথে 6 যোগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা এই অঙ্কটা যদি শর্টকাট করতে চাই, এই অঙ্কের শর্টকাটটা হচ্ছে এই দেখো 40, 60, 15 আর 5 1:3। এটা যদি আমাদের 6 ঘন্টা হয়, এটার মান হবে 18 ঘন্টা, 6 ঘন্টা 18 ঘন্টা মিলে 24 ঘন্টা। ঘ অ্যান্সার। 29 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে ঘ, 24 ঘন্টা। এখন এটা হচ্ছে রুল অফ এলিগেশনে আমরা শিখবো, আপনাদের পাটিগণিতের মিশ্রণ অধ্যায় যখন ক্লাস নিব তখন দেখাই দিব। তো রুল অফ এলিগেশন হয় কি যে এক পাশে একটা গতি আর এক পাশে একটা গতি লিখতে হয়, আর আড়াআড়ি বিয়োগ চিহ্ন দেওয়ার মধ্যে মাঝখানে একটা গড় লিখতে হয়। তাহলে আড়াআড়ি বিয়োগ করলে এখানে 40 আর 55 বিয়োগফল 15, 60 আর 55 বিয়োগফল 5, 5 আর 15 অনুপাত হচ্ছে 1:3। তার মানে এই পাশের অংশ যদি এক অংশ হয়, এক অংশের ভ্যালু কত দেওয়া আছে প্রশ্নে? 6 ঘন্টা। তাহলে এই 3 অংশের ভ্যালু হবে 18 ঘন্টা জার্নি করছে। তাহলে 6 ঘন্টা আর 18 ঘন্টা মিলে 24 ঘন্টা। এটা যারা আপনারা শিখতে চান রুল অফ এলিগেশন লিখে ইউটিউবে সার্চ দিবেন রুল অফ এলিগেশন বাই খায়রুল আলম, তাহলে পেয়ে যাবেন ভিডিওটা। আর একটা শর্টকাট করা যায়, সেটা হচ্ছে অপশন টেস্টের মাধ্যমে, বুঝছেন। বাট এটা একটু সময় দেওয়া লাগবে। যদি আমরা যেটাই ধরি, ঠিক আছে, সেটাকে 55 × 24 আর এখানে হচ্ছে 6 × 40 প্লাস 24 ঘন্টা থেকে 6 ঘন্টা বাদ দিলে 18 × 60। এই সবগুলো যদি মিলে যায় দেখেন 240, 6 18, 5 18, 90, 6 18, 108 ইকুয়াল টু 5 24 120 শূন্য হাতে করে 12, 5 24 120 আর 12 মিলে 132। দেখেন এই 240 আর 1080 মিলে এই 1320 হচ্ছে, অর্থাৎ দুই পাশে মিলে যাচ্ছে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। ক খ স্থানের দূরত্ব 10 কিলোমিটার। একই সময় রহিম ও করিম যথাক্রমে ক খ থেকে পরস্পরের দিকে রওনা হয়ে 2 ঘন্টা পরে উভয় মিলিত হয়। মিলিত হওয়ার 3 ঘন্টা পরে রহিম খতে পৌঁছালো। উভয়ের গতিবেগ নির্ণয় করুন। দেখেন তো এই অঙ্কটা কেমন লাগে। রুল অফ এলিগেশনটা দিয়ে এই অঙ্কটা বোঝাইলে আপনারা বুঝবেন না যদি রুল অফ এলিগেশনের বেসিকটা না বুঝেন। রুল অফ এলিগেশনের বেসিক বোঝাইতে গেলে তো ওটা একটা আলাদা ক্লাসে লাগবে। এই জন্য তো বললাম যে ইউটিউব থেকে দেখে নেবেন। আড়াআড়ি বিয়োগ করে অনুপাত সাজাইতে হয়। এটা হচ্ছে রুল অফ এলিগেশন, ঠিক আছে। যাদের রুল অফ এলিগেশন সম্বন্ধে ধারণা আছে তাদেরকে বলতেছে আবার, ধরা এক পাশে গতি দেওয়া ছিল 40, আর এক পাশে গতি দেওয়া ছিল 60, আর মাঝখানে এভারেজ গতি দেওয়া ছিল 55। এই আড়াআড়ি বিয়োগ করলে 15, এই আড়াআড়ি বিয়োগ করলে 5, 5:15 মানে হচ্ছে 1:3। এইটার সাথে সময়ের হিসাব করব। এই পাশে 40 কিলোমিটার বেগে গেছে 6 ঘন্টা, তাহলে 60 কিলোমিটার বেগে চলতে হবে 18 ঘন্টা। কেন? কারণ এই 1:3 আমাদেরকে বলতেছে যে তুমি যদি এই পাশের সময়টা 3 গুণ না নাও তাহলে এভারেজটা 55 পাবা না। তাহলে এই 6 ঘন্টা আর 18 ঘন্টা মিলে টোটাল হচ্ছে 24 ঘন্টা। যারা বুঝবেন তারা এইটুকুতে বুঝবেন, যারা বুঝবেন না তাদের তো আগে বেসিক ক্লাস করতে হবে, তাই না। আর 3 নম্বর কি বলছে? ক খ স্থানের দূরত্ব 10 কিলোমিটার, মানে এই দুইটা পথের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। একই সময় রহিম ও করিম ক খ থেকে পরস্পরের দিকে রওনা হয়, 2 ঘন্টা পরে মিলিত হয়।
কঠিন কেন লাগছে তো দিয়েছে বলছে। আচ্ছা দেখেন এটা চিত্র আট করি। ক খ স্থানের দূরত্ব 10 কিলোমিটার। তাহলে ক আর খ একই সময় রহিম ও করিম যথাক্রমে ক থেকে খ, ক ও খ থেকে, তার মানে এখান থেকে রহিম, এখান থেকে করিম, ঠিক আছে, এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, পরস্পরের দিকে রওনা হতে 2 ঘন্টা পরে উভয় মিলিত হলো। তাহলে এটা কিলোমিটার হচ্ছে 10 কিলোমিটার আর সময় লাগলো 2 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যায় কত? 1 ঘন্টায় যায় 10 ডিভাইডেড 2 সমান সমান 5 কিলোমিটার। তাহলে এটা কি 2 ঘন্টায় অতিক্রম করে 10, 1 ঘন্টা অতিক্রম করে 5। এরপর আসি মিলিত হওয়ার পরে, ধরুন আছে একটা জায়গায়, এই জায়গায় এসে ওরা মিলিত হলো। এরপরে কি হলো? মিলিত হওয়ার 3 ঘন্টা পরে, তাহলে এই জায়গায় যে রহিম আর করে মিলিত হলো 3 ঘন্টা পরে রহিম, তার মানে এইখান থেকে যখন রহিম যাচ্ছে তখন কি হলো? রহিম খতে 3 ঘন্টা পরে পৌঁছায়। তাহলে এইখানে পৌঁছায় গেল, সময় লাগলো 3 ঘন্টা। তাহলে দেখেন তো রহিম এখান থেকে জার্নি করে গেল 2 ঘন্টা আর এইখানে লাগলো 3 ঘন্টা। তাহলে রহিম একে এই ক থেকে খ পৌঁছাতে কত ঘন্টা লাগলো? 5 ঘন্টা লাগলো এটা মোটে। আচ্ছা, উভয়ের গতিবেগ নির্ণয় করুন। তাহলে রিলেটিভ স্পিড 1 ঘন্টায় সমান সমান 10 ডিভাইডেড 2 সমান সমান 5। তার মানে রহিম প্লাস করিম 1 ঘন্টার গতি সমান সমান 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার কিভাবে পেলাম বুঝতেছেন? ওই টোটাল 10 কিলোমিটারকে 2 ঘন্টা পরে যেহেতু তাদের সাক্ষাৎ হয়েছে, তাহলে দুইজনে মিলে রিলেটিভ স্পিড হচ্ছে 5। আবার 10 কিলোমিটার যেতে, 10 কিলোমিটার অতিক্রম করতে, এগুলো লেখাটাও হাস্যকর, কারণ মুখে মুখে বোঝার মতো জিনিস। অতিক্রম করতে রহিমকে লাগে, দেখেন রহিম হচ্ছে এই শুরু থেকে এইখানে গেছে, মিলিত হওয়া পর্যন্ত গেছে 2 ঘন্টা, আর মিলিত হওয়ার পরে শেষ পাতায় গেছে 3 ঘন্টা। তাহলে 2 ঘন্টা আর 3 ঘন্টা মিলে 5 ঘন্টা। রহিম 5 ঘন্টায় যায় 10, তাহলে 1 ঘন্টায় যাবে 5 দিয়ে ভাগ করলে 2 কিলোমিটার। তাহলে রহিমের গতি হচ্ছে 2। তাহলে অতএব করিমের গতি কত? খেয়াল করেন, দুইজনে মিলে গতিবেগ ছিল 5, তাহলে একজনের গতি যদি 2 হয় তাহলে আরেকজনের গতি হবে 5 - 2 সমান সমান 3। তাহলে রহিম হচ্ছে 2 আর করিম হচ্ছে 3। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, লাস্ট ওয়ান আজকের ক্লাসের 31 নম্বর প্রশ্ন। এক ব্যক্তি গাড়ি যোগে ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু দূর অতিক্রম করে ঘন্টায় 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করে 5 ঘন্টায় 240 কিলোমিটার পথ গমন করে। 60 কিলোমিটার বেগে কত দূরে গিয়েছিলেন? তো এখন আসি, এইখানে 5 ঘন্টায় 240 গেছে, তাই না? এক ব্যক্তি গাড়ি যোগে ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু দূর অতিক্রম করার পরে ঘন্টায় 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করে। 5 ঘন্টা যদি 240 কিলোমিটার পথ গমন করেন তাহলে 60 কিলোমিটার বেগে কত দূর গিয়েছিলেন? এই আমরা যদি রুলার অ্যালিগেশনে আমরা করি তাহলে 60, 40 আর 240 কে 5 দ্বারা ভাগ করলে 48, আড়াআড়ি বিয়োগ করলে 12 আর 8, তার মানে 2:3। তার মানে এই 240 কিলোমিটারের মধ্যে এই পাশে গেছে 2 ঘন্টা আর এই পাশে গেছে 3 ঘন্টা। উত্তর কি যাইছে? 2 ঘন্টা 3 ঘন্টা। তাহলে 60 কিলোমিটার বেগে কত দূর গেছে? 60 কিলোমিটার বেগে গেছে 2 ঘন্টা, মানে হচ্ছে 60 দুগুণা 120। খেয়াল করেন, এটা রুল অফ অ্যালিগেশন যারা বুঝেন তারা এইভাবে পারবেন। আর আমরা যদি রিজনিং আকারে করি, ধরি 60 কিলোমিটার বেগে গেছে x কিলোমিটার পথ, তাহলে প্রশ্ন মতে এই 240 কিলোমিটারের মধ্যে 60 কিলোমিটার গেছে, 60 কিলোমিটার পথ গেছে x কিলোমিটার, 60 কিলোমিটার বেগে। তাহলে x কিলোমিটারকে আমি 60 কিলোমিটারে ভাগ করলাম, প্লাস 240 কিলোমিটারের মধ্যে টোটাল পথ 240, এর মধ্যে এতটুকু যদি x কিলোমিটার বেগে যায় তাহলে এতটুকু যাবে কত? 60 কিলোমিটার বেগে গেছে x কিলোমিটার, তাহলে এই পাশের অংশটা হয়ে যাবে 240 - x, এবং এইটার গতিবেগ হচ্ছে 40। তাহলে 240 - x ডিভাইডেড 40 ইকুয়াল টু 5 ঘন্টা।
এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর যেটা মান বার হবে সেটা অ্যান্সার। এটা কিন্তু লাস্ট প্রশ্ন, একটু হয়তো বা অনেকের কাছে মনে হচ্ছে কঠিন। এই অঙ্কটা 5 সেকেন্ডে করা যাবে। কিভাবে? অপশন টেস্ট করে। অপশন টেস্ট কিভাবে? অপশনে ধরেন দেওয়া আছে 60, 120, 180, 240। লজিক্যালি খেয়াল করেন যে 60 কিলোমিটার বেগে যদি 120 কিলোমিটার যায় তাহলে সময় লাগে 2 ঘন্টা। টোটাল পথ যদি 240 হয়, তার মধ্যে বাকি 120 যদি 40 কিলোমিটার বেগে যায় তাহলে সময় লাগে 3 ঘন্টা। এই যে 2 ঘন্টা আর এই 3 ঘন্টা মিলে হচ্ছে 5 ঘন্টা। এইখানে প্রশ্নে 5 ঘন্টা দেওয়া আছে। তার মানে 240 কে 120 করে ভাগ করলে এইটা সম্ভব। তাহলে 60 কিলোমিটার বেগে গেছে 120 কিলোমিটার। আবার 40 আর 60 এর লসাগু 120, ওটা ধরে করা যাবে, কিন্তু মিলাই দিতে হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, আর কোনো অঙ্ক নাই? আপনাদের আর বেশি লোড না দেই। এই অধ্যায়ে আরো যদি 50টা অঙ্ক করি তা কয়েকজন যে অজ্ঞান হয়ে থাকবেন। অথচ আমাদের অ্যাডভান্স ম্যাথ করছে এই অধ্যায়ের প্রায় 200 কি 250 ম্যাথ আছে, মানে অনেক বেশি অঙ্ক আছে আর কি, এবং ভালোই কঠিন অঙ্ক আছে। ওই অধ্যায়ে এক একটা অঙ্ক করতে যে একটা রচনা লেখা লাগে, এরকম অঙ্ক আছে। তার মধ্যে একটা স্যাম্পল অঙ্ক বলি, যেটা ব্যাংকের রিটেনের পরীক্ষা আসছে, তাহলে বুঝবেন যে অঙ্ক কত কঠিন হতে পারে। ধরেন আছে যে অঙ্ক কিন্তু ক্লাস শেষ, ঠিক আছে? 40 কিলোমিটার বেগে 120 কিলোমিটার গেছে। কখন এক্স নিচে কখন উপরে, কাশফুল কাশফুল বলছেন। এটার জন্য ওই যে শুরুতে যে বলছিলাম না, সময়, দূরত্ব, গতিবেগ, এই 3টা জিনিসের নাম বলতে হবে। যদি এক্স এর নাম হয় গতি, তাহলে গতি দিয়ে দূরত্বকে ভাগ করতে হয়, তাহলে সময় বার হয়। তাহলে এক্স যেহেতু গতি, তাহলে দূরত্ব উপরে বসবে, গতিটা নিচে বসবে। কিন্তু আবার যদি এক্সই হয় দূরত্ব, তাহলে এক্স উপরে বসবে আর গতিটা নিচে বসবে। তাহলে এই কোথায় কখন নিচে বসবে কখন উপরে বসবে এটা নির্ভর করবে এক্স এর নাম কি, এবং আপনি ওই সময়, দূরত্ব, গতিবেগের সূত্রগুলো ভালো করে জানেন কিনা। ওই সূত্রগুলো নিয়ে তো সুন্দর আলোচনা করছি, আপনি সময়, দূরত্ব, গতিবেগের প্রথম 10 মিনিটের ক্লাস দেখে নেবেন। ঠিক আছে? আচ্ছা, তো এই অ্যাডভান্স ম্যাথে যে কথাটা বলতেছিলাম যে এটা একটা অঙ্ক, সেটা হচ্ছে যে একটা ব্রিজের কিছু দূর থেকে একটা ট্রেন আসতেছে, আর ব্রিজের অপোজিট পাশে একটা কুকুর আসতেছে। কুকুরটা এত কিলোমিটার বেগে আসে, ট্রেনটা এত কিলোমিটার বেগে আসে। তাহলে ট্রেনটার, এই ব্রিজটার 1/3 পথ বাকি থাকতেই কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আবার কুকুরের গতিবেগ যদি ডাবল করে আর ট্রেনের গতিবেগ যদি 10 কিলোমিটার কমায় দেয়, তাহলে ট্রেনটা ব্রিজটাতে ওঠার 5 সেকেন্ড আগেই, বা এরকম একটা অঙ্ক আছে আর কি, মানে ভাষাটাই কাছাকাছি, ট্রেনটা মানে ওই কুকুরটা আর কি ট্রেন ব্রিজটা অতিক্রম করে চলে যাবে, মানে সাইড হয়ে যাবে, আর অ্যাক্সিডেন্ট হবে না। এখন বলতেছে যে ট্রেনটা থেকে ব্রিজের দূরত্ব কত। অনেক পেঁচানো না, অনেক ইমাজিন করতে হয়, অনেক ডিপলি অ্যানালাইসিস করতে হয়। ঠিক আছে? একটা ট্রেন চলতে চলতে এত কিলোমিটার রাস্তা, এত কিলোমিটার বেগে গেল, মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তার পৌঁছাতে 10 ভাগের 1 ভাগ বেশি সময় লাগলো। যদি অ্যাক্সিডেন্টটা আরো 40 কিলোমিটার আগে হইতো, তাহলে তার পৌঁছাইতে 10 ভাগের 9 ভাগ সময় লাগতো। এখন টোটাল পথের ডিস্টেন্স কত? তার মানে আপনারা যারা মনে করতেছেন যে অনেক কঠিন অঙ্ক করতেছেন বা আমি এত কঠিন অঙ্ক করাচ্ছি, বিষয়টা কিন্তু এরকম না। এত কঠিন কঠিন অঙ্ক আছে যে এগুলো আপনারা রিডিং করতেছে, অঙ্কটাতে বলতেছে কি, এইটা বাইর করার জন্য 5 মিনিট সময় দিতে হবে আপনাকে, তারপর খুঁজেই পাবেন না। মানে অঙ্কটাতে বলতেছে কি, অঙ্ক করা লাগবে না। তো এই কথাগুলো বলতেছি আপনার নেগলেক্ট করার জন্য না, জাস্ট বোঝাইতে চাচ্ছি যে দুনিয়াটা অনেক বড়, এবং আমরা অনেক ছোট্ট একটা কুয়ার, একটা বালতির ভেতরের, একটা মগের ভেতরের একটা কি বলবো, একটা ছোট্ট পাত্রের অঙ্ক নিয়ে বসে আছে। তো এইটাকে এত কঠিন মনে করার কিছু নেই, পানির মতো সোজা জিনিস। দেখেন তো 240 কিলোমিটার 5 ঘন্টা, মানে এত পানির মতো 240 কে অর্ধেক করলে অঙ্ক হয়ে যাচ্ছে, এত সহজে মিলে যাচ্ছে। খালি আপনি খালি জাস্ট একটু চিন্তাটা একটু ব্রড করবেন, যাতে একেবারে রোবটের মতো মুখস্থ না হয় যে এটা কিভাবে শুরু করবো, এইভাবে না এলোমেলো না হয়। দেখেন তো 60, 40, তারপরে 240 দেখে বোঝা যাচ্ছে না যে ডিমের তো আপনাকে ধরায় খাওয়াই দিছে, একেবারে মানে সহজ সহজ কলা ছিলে ধরে দিছে যে বাবু খাও, এই টাইপের প্রশ্ন। কিন্তু এখন আমাদের এইটা দেখে মাথা গরম, না এত ইম্যাচিউর হওয়া যাবে না, কিছু ঘাটতি আছে, এই অঙ্কগুলো প্র্যাকটিসের সমস্যা আছে। বাট এটা সময় দিয়ে দিয়ে প্র্যাকটিস করে একটা লেভেলে নিয়ে আসতে হবে, যাতে এগুলো একেবারে পানির মতো পারা যায়। ঠিক আছে? ওকে,
বাকি কথাগুলো সহজে বুঝতে পারছো, তবে এটা কঠিন লাগছে। আমি তো শুরুতেই অনেক কথা বলছি এটা নিয়ে, যে অধ্যায়টা কেন কঠিন লাগে, মনে হয় যে সবগুলাই আলাদা আলাদা অঙ্ক, কিন্তু যতই আলাদা হোক ওই সময় দূরত্ব গতিবেগের ভেতরে আছে। এই অধ্যায়ের মতো কঠিন আর কোনো অধ্যায় নাই, এই অধ্যায়টা এরকম। পরীক্ষা হবে 10 গতিবেগ, নৌকা স্রোত এবং সময় দূরত্ব গতিবেগের উপর। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্ত, শুভরাত্রি।